আমরা শুরু করি। আমরা প্রথমে আমি একটু আপনাদেরকে বলে নিই যে আমি আসলে এই কোর্সটা কেন করতে চাইছি বা কেন আমি জারিফকে রিকোয়েস্ট করছি। সেটা হলো যে যেহেতু চাকরি খুঁজবো না চাকরি দেবো গ্রুপে আমাদের অনেক উদ্যোক্তার সঙ্গে আলাপ হয়, দেখা হয়, কথা হয়। তখন সবাই বলে যে, "স্যার ফেসবুকে আগের মতো ট্রাকশন পাই না।" সো আমি ২-৪ জনের সঙ্গে কথাবার্তা বললাম যে, "ট্রাকশন পান না মানে কি?" বলে যে, "আগে $10 বুস্ট করলে অনেকগুলা সেল হইত। এখন হয় না, রিচ হয় না। হ্যাঁ? অর্গানিক রিচ খুব কম হয়। তারপর শেয়ার হয় না, লোকে দেখে না, খোঁজ পাই না। তো কি করব? টাকা বাড়াইও হয় না।" তখন আমি ওদেরকে কাউকে প্রশ্ন করছি যে, "আপনি বিজনেস ম্যানেজার ব্যবহার করেন কিনা? আপনি ক্যাম্পেইন প্ল্যান করেন কিনা? আপনি জাস্ট পেজ থেকে বুস্ট করে দেন কিনা?" তখন তো অনেকেই বলছে যে, "না, এসব কি বলতেছেন? এগুলো তো আমরা করি না।" ঠিক আছে? সো কেন না করলে আপনি কেন পাবেন? সো আমি একটু পড়াশোনা করতে শুরু করলাম। সো আমি ১ম এ পড়লাম হচ্ছে মানে বলে যে ফ্রম হরসেস মাউথ। আপনাকে ১ম এ যেকোনো জিনিস জানতে হলে ওদের কাছ থেকে জানতে হবে যে এটা করে। সো আমি Facebook ব্লগে গেলাম। Facebook ব্লগে গিয়ে ভদ্রলোকের নাম ভুলে গেছি। ব্রায়ান না রায়ান না ব্রায়ান যাই হোক। দেখলাম সে এই প্রশ্নগুলা জবাব দিছে। এবং সে বলছে যে, "দেখো ১০ বছর আগের সঙ্গে যদি তুমি তুলনা করো, ১০ বছর আগে Facebook কত লোক করত? ১০ বছর আগে বাংলাদেশে কত লোক Facebook দেখত? ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সরকারের লোক হিসেবে আমি Facebook ফলো করতাম। ২০০৯ সালের জুলাই মাসে বাংলাদেশে Facebook ইউজার ছিল ৯৬,০০০ 96,000 ২০১২ সাল নাগাদ এটা প্রতি ১১ মিনিটে একজন করে যুক্ত হইতে শুরু করে। ২০১১ সালে। ২০১৮ সালের পর থেকে এটা একটা ম্যাসাকার হইয়া এখন বাংলাদেশে রেজিস্টার্ড Facebook ইউজার আছে ৪ কোটির বেশি। ৪ কোটি অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে আছে। সো আমরা যদি ধরি যে ৫ টার মধ্যে একটা ফেক অ্যাকাউন্ট বা একজনের ২ টা অ্যাকাউন্ট যদি এরকম দেখি, তাইলেও কিন্তু আপনার ৮০,০০০ ফেক অ্যাকাউন্ট আপনি যদি বাদ দেন, তাইলেও ৪ কোটি ৩ কোটি ২০ লাখের মতো লোক আছে। আচ্ছা, তাইলে এখন Facebook কি করবে? আপনি যখন Facebook এ একটা পোস্ট দেন, ইউজুয়ালি Facebook এর কাছে কারা আপনার প্রিয় লোক? আপনার ফ্রেন্ডস, হ্যাঁ? আপনার ফ্রেন্ডসরা হইলো ফ্রেন্ডস বলতে পরিবার-পরিজন। কারণ এটাই তো ওর মুখ্য। আপনি কি আপনারা এমন কেউ কি আছেন যিনি পরপর ৫ টা বিজ্ঞাপন দেখছেন? এনিওয়ান? দেখেন নাই। কারণ ওটা ওর দাঁতের মধ্যে নাই। কোনদিন দেখবেনও না। কারণ ও ব্যবসাটা ওইভাবে করে। সো ওখানে ব্রায়ান বলতেছে যে, যে মুহূর্তে আচ্ছা আমি একটু আমার 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 আপনারা আমার কথা ছাড়া অন্য কিছু শুনতে পান? জি। আচ্ছা আমি তাহলে দরজা বন্ধ করে দেই একটু। আচ্ছা। সো ব্রায়ান বলতেছে যে প্রতি মুহূর্তে আপনাকে কার আপডেট দেখাবে এটা Facebook যে অ্যালগরিদম তাতে অন এভারেজ একজন লোকের জন্য ১৫০০ থেকে ১৫,০০০ মানে একজনের জন্য যাদের লাইক বেশি, অনেক পেজে লাইক, বন্ধু-বান্ধব বেশি, হ্যাঁ, ফলোয়ার বেশি ওদের জন্য ১৫,০০০ স্টোরি রেডি থাকে। আর যাদের একটু কম, আনাগোনা কম তাদের জন্য থাকে হচ্ছে ১৫০০। সেই ১৫০০ আর ১৫,০০০ থেকে Facebook কিউরেটেড করে আপনাকে মাত্র ৩০০ দেখানোর জন্য রেডি থাকে। 300 অনলি। সেই 300 এর মধ্যে যদি আপনি ঢুকতে না পারেন, তাইলে আপনি কোনদিন আপনার খুব ভালো বন্ধুর কাছেও আপনি পৌঁছাইতে পারবেন না ফ্রম ইউর পেজ। যেখান থেকে আপনি একটা বুস্ট করবেন। তাহলে কাজে আপনাকে খুব হিসাব-নিকাশ করে আপনাকে কিন্তু এই লড়াইটা লড়তে হবে। যেমন ধরেন আমি আপনাকে খুব বলি, ধরেন যদি আপনি একটা সিনেমা দেখতে চান, যে সিনেমাটা দেখার জন্য অনেক লোক আ চেষ্টা করতেছে এবং টিকেট পাওয়া যায় না। তাইলে আপনি কি করবেন? আপনি আইদার আগে অ্যাডভান্স টিকেট কাটবেন অথবা যদি অ্যাডভান্স টিকেটের সুযোগ না থাকে তাহলে আপনি অন্তত শো এর ১ ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবেন যাতে আপনার সামনে বেশি লোক না থাকে। সো এটা কিন্তু দুনিয়ার সব জায়গায় নিয়ম। আপনাকে জানতে হবে কি করলে আপনি ৩০০ জনে ঢুকতে পারবেন। ঠিক আছে? তো সেটা জানতে হইলে আপনাকে জানতে হবে Facebook কিভাবে জিনিসটা দেখে। ওই ব্রায়ান ওখানে আরেকটা ইন্টারভিউতে এসে বলছে যে, "আমাদেরকে বোকা ভাইবো না। ডোন্ট ট্রাই টু ফুল আস।" কারণ পৃথিবীর সেরা প্রোগ্রামারদেরকে আমরা টাকা দিয়ে নিয়ে আইসা Facebook এ রাখছি। সেরা চিন্তাবিদদেরকে আইনা এখানে রাখছি।
সো তুমি সবসময় মনে করবা জগৎ তোমার থেকে ভালো জানে। আমরা তোমার থেকে কোনো অংশে কম জানি না। আমাদেরকে বোকা বানানোর চিন্তা করো না। তুমি কি করবা? তুমি করবা হচ্ছে আমরা যে গেম প্ল্যানটা করছি সেটাকে তুমি লেভারেজ করবা। সেটার থেকে তুমি বের হবা। ঠিক আছে? তাইলে তুমি করতে পারবা। আমি জানি না আপনারা যদি আমার ব্লগ ফলো করেন তাহলে আমি ২ দিন আগে এই উসাইন বোল্টের একটা অ্যামবুশ মার্কেটিং এর একটা ব্লগ করছি। যে পুমা একটা এই অলিম্পিকে কিভাবে নাইকিকে বোকা বানাইয়া এই একটা মার্কেটিং করছে। সেম জিনিস এই নিয়মের মধ্যে থেকে কিন্তু সে তার জিনিস বের করে নিয়ে গেছে। সো আপনাকে জানতে হবে Facebook অ্যালগরিদম কিভাবে কাজ করে। আপনাকে জানতে হবে Facebook নিজে কিভাবে চিন্তা করে। তাই না? আপনি তো আপনার দিক থেকে চিন্তা করলেন। আপনি চিন্তা করতেছেন আমি তো একটা ফাটাইয়া স্টোরি লিখছি। আমার যে স্টোরি, আমার যে ছবি, আমার যে ভিডিও এর থেকে তো বাংলাদেশ পৃথিবীতে আর কোন ভালো জিনিস নাই। তাহলে আমার জিনিস দেখাবে না কেন? আপনি বলতেছেন আপনার পার্সপেক্টিভ থেকে। Facebook এর কাছে কোনটা ভালো ভিডিও, কোনটা ভালো পোস্ট, কোনটা ভালো লেখা, কোনটা ভালো গ্রাফিক্স এটা হচ্ছে যেটা লোকে পছন্দ করে। যত বেশি লোকে পছন্দ করবে, তত বেশি তার ওই অ্যালগরিদম এ স্কোর বাড়বে এবং সে দ্রুত আরো বেশি হবে। এটা Facebook এর অ্যালগরিদম। TikTok এ কিন্তু এই অ্যালগরিদম নাই। TikTok কিন্তু আরো এক ধাপ আগানো। ওদের অ্যালগরিদম আরেকটু ডিফারেন্ট। সো একটু আপনাকে আমি বলতেছি না আপনাকে যে এই আপনি বলবেন যে, "স্যার এটা কি বলেন? এই মার্কেটিং এর জন্য এত কিছু কি বুঝতে হবে?" এটা কিছু বুঝতে হবে না। আপনাকে বুঝতে হবে এটাকে কিভাবে আপনি ক্যাচ করবেন। এই জায়গাগুলাকে আপনি কিভাবে অতিক্রম করবেন। সেটাই আমাদের এই কোর্সের উদ্দেশ্য। সো আমি শুরুতে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা যে একটা সার্ভে আপনাদের সঙ্গে দিছিলাম। সো সেই সার্ভেটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, সো এটা আপনাদের আ আ সার্ভে। সো এখানে আমরা দেখতেছি যে আপনারা মেজরিটি হচ্ছেন আ এন্টারপ্রেনার। 70% আপনারা এন্টারপ্রেনার, আর 17% হচ্ছেন মার্কেটিং এ কাজ করেন। আর কয়েকজন আছে উদ্যোক্তা হইতে চাইছে, কয়েকজন হচ্ছে জানতে চাইছে। ইন্টারেস্টিং হচ্ছে পরের প্রশ্নটা। দেখেন, এখানে আপনারা যারা আছেন তাদের মধ্যে এই যে আমি একটু আগে বললাম দেখেন একদম আমার কথাটা এখানে পরিষ্কার। সো ৪ জনের মধ্যে ৩ জন কিন্তু পেজ থেকে করেন। পেজ থেকে যে বুস্ট করলে আপনি কিছু লিমিটেড ফাংশন পান। এগুলো আমরা ডিটেইল আলোচনা করব। ওয়ালাইকুম আর আসসালাম। ৪ জনের মধ্যে ১ জন হইলো শুধু আ বিজনেস ম্যানেজার থেকে করে, which is good ঠিক আছে? তারপর দেখেন গত ১ মাসে এটা অবশ্য আ এটা কিছু মিন করে না। আমি জাস্ট বোঝার জন্য চাইছিলাম যে দেখা যাচ্ছে বেশিরভাগ লোকে তেমন কোনো করে নাই। এই যে কি বলবো? বেশিরভাগই কিন্তু আ বু এ বুস্ট করে নাই। কিন্তু যারা করছে তাদের বাজেটটা দেখেন। যারা করছে তাদের তাদের মধ্যে বেশিরভাগ লোকের বাজেট হচ্ছে $২১-৫০ সো এটাই কিন্তু স্ট্যান্ডার্ড। আমাদের যারা ছোট উদ্যোক্তা তারা এই ২৫, ৩০, ৪০ এরকমের মধ্যে থাকে। সো আপনাকে তার মানে এই প্রত্যেকটা ডলার কিন্তু আপনার হার্ড আর্নিং টাকা। প্রত্যেকটা টাকা কিন্তু আপনাকে হিসাব করে করতে হবে। অথচ আমার গত ২ মাসের সার্ভেতে আমি উল্টা জিনিসটা পাইছি। সেটা হচ্ছে এটা জারিফকে আমি জিজ্ঞেস করছিলাম। জারিফ বলছে যে, "আঙ্কেল আমিও একই জিনিস দেখছি।" সেটা হচ্ছে যার টাকা আছে, যার অনেক বাজেট ধরেন একটা বুস্টে $৫,০০০ দিচ্ছি। এরকম লোকেরা এই যে জিনিসগুলা জারিফ বলবে সেগুলা প্রপারলি ফলো করে। তার কিন্তু ওটা না করলেও হইতো। সে $৫,০০০ দিলে এমনি Facebook বিডিং এ সে কন্টেম্পোরারি থেকে অনেক আগায় থাকে। টাকা দিয়ে সে কিন্তু পুরো বাজার মাত করে ফেলতে পারে। তারপরেও কিন্তু তারা লোক রাখছে। যেমন আমাদের জারিফ বাংলা লিংকে ছিল। এখন সে চাকরি করে না। তো জারিফ সেটা করত। তাহলে তারা কিন্তু ওই ডিটেইলিং গুলা করত। অথচ হওয়ার কথাটা উল্টা। যার কিনা বাজেট নাই, প্রতি ডলার যাকে হার্ড আর্ন করতে হয়, ঠিক আছে? তাকে সেটা করতে হবে। সে কিন্তু করে না, উল্টা। তারপর ধরেন টার্গেট। আমরা দেখছি অন এভারেজ যে 70% বলছে যে তারা লোকেশনটাকে দেয়। আর এখানে আমি একটু ভালো দেখলাম যে বয়স, ইন্টারেস্ট এগুলো কিছু লোকজন করে। আর পেইজে থাকে বুস্ট দিস পোস্ট ফর $10 টু রিচ 3000 পারসন। ওখানে ক্লিক করে দিয়ে দেয়। সেটাও কম না কিন্তু ওটা 17%। হ্যাঁ? তা আপনি দেখেন আপনাকে কিন্তু যেমন এই যে যখন জারিফ যখন বলবে তখন বলবে যে আপনি যদি একটা ক্যাম্পেইন এর উদ্দেশ্য থাকে যে যত বেশি লোককে দেখাতে পারবেন।
ঠিক আছে? ধরেন আপনি এভাবে চিন্তা করেন, আপনি একটা লিফলেট বানাইছেন। ঠিক আছে? লিফলেটটা আপনি ৫ জন লোককে দিলেন। দিয়ে বললেন যে, "যারে খুশি তারে দাও।" তাহলে ১৫ মিনিটের মধ্যে ওরা কিন্তু শেষ করে ফেলবে। তাই না? যারা পাবে রাস্তায় দিয়ে দিবে। Facebook ও তাই করে কিন্তু। আপনি যদি ওরে বলেন যে, "আমারে বেশি লোকের কাছে দেখায় দাও।" সে যারা পাবে তারা দেখায় দিবে। তার তো কোনো এটা নিয়ে চিন্তা নাই। তাই না? আপনি দেখাইতে চাইছেন। কিন্তু আপনি যখন আস্তে, আস্তে বলুন, "না, আসলে আমার দোকান তো হইলো লালমাটিয়ায়। কাজেই লালমাটিয়ায় ১৫ এই ১ কিলোমিটার ৩ কিলোমিটারের মধ্যে দেখায়েন বা এর বাইরের লোককে দেখাইলে লাভ নাই।" আপনি নিজেও কিন্তু শিখে ফেলছেন। আপনি কি করেন? যে না আপনি আসলে রাস্তায় লিফলেট দিতে চান না। আপনি লিফলেট দিতে চান বাসার ভিতরে ভদ্র মহিলাদের কাছে, বাড়ির গৃহিণীদের কাছে। তখন আপনি কি করেন? তখন কি আপনি একটা লোককে দিয়ে রাস্তায় লিফলেট পাঠান? পাঠান না। তখন আপনি কি করেন? ওই পত্রিকাওয়ালার সাথে একটা ষড়যন্ত্র করেন। তারপর পত্রিকাওয়ালাকে টাকা দিলে সে আপনার লিফলেটটা পত্রিকার ভিতরে ঢুকাইয়া বাসার মধ্যে পৌঁছায় দেয়। সো দিস ইস হোয়াট ইউ আর ডুইং ইন দি রিয়াল লাইফ। সো এটা কিন্তু Facebook আপনি যখন করবেন, তখন আপনাকে এই চিন্তাগুলো করতে হবে যে লোকের কাছে আমি পৌঁছাইতে চাই, তার কথা আমি বলছি কিনা? আর আমি যদি মনে করি যে না আমি তো মনে, মনে ভাবছি Facebook বুঝে নিছে, তাইলে কিন্তু হবে না। এটা শেষ প্রশ্ন। ওকে, সো এটা আরেকটা জিনিস আমরা দেখছি সেটা হলো বেশিরভাগ বুস্ট আমরা কোনো প্ল্যান করি না। হঠাৎ করে দিয়ে দেই। এখন তো ধরেন ওই যে অনেকেই এটা আমি জিজ্ঞেস করি না। এটা তো আমি মাঝপথে আরেকটা সার্ভে করব। যে আপনি কি নিজে বুস্ট করেন নাকি আ এজেন্সির মাধ্যমে করেন? এজেন্সির মাধ্যমে যেগুলো হয় সেটাতে আমি একটা ইন্টারেস্টিং ডেটা আপনাদেরকে বলি। সো এজেন্সিওয়ালারা তো আপনি বুস্ট করলে ৳১০০ থেকে ৳৫ ৳১০ পাবে, তাই তো? সো তার কিন্তু একটা ধান্দা থাকে যে আপনাকে দিয়ে বেশি বুস্ট করানো। সেজন্য সে ফোন করে। "হ্যাঁ, আপনার ২ টা পোস্ট দেখলাম, বেশ ভালো যাইতেছে। বুস্ট করে দিব?" আর আপনি বলেন যে, "হ্যাঁ, ভালো যাইতেছে, অনেক লোক দেখতেছে।" হ্যাঁ, আপনি বললেন, "দেন, দেন।" আপনি এই বুস্টটা কেন করলেন? কোনো হিসাব নাই কিন্তু আন্দাইজে করছেন। আমি বলি এটা আমি নাম দিছি আন্দাজ আপনার না যে, দিয়ে দিলাম আরকি। যা হইলো, হইলো, নাইলে নাই। তো দেখেন মোর দ্যান 50% লোক কিন্তু ক্যাম্পেইন নিয়ে ভাবে না। বুস্ট করে দিলাম। আপনি দেখেন আস্তে, আস্তে দেখেন আপনার কিন্তু কমে যাচ্ছে। ১ নম্বর হলো আপনি পেজ থেকে করলেন। ২ নম্বর হচ্ছে কেন বুস্ট করছেন জানেন না। তারপর টোটাল ক্যাম্পেইন এর কোনো প্ল্যান করেন নাই। ক্যাম্পেইন এর প্ল্যান না করলে কি হয়? আপনি কিন্তু আর গুনেন না, খেয়াল করেন না। হ্যাঁ? যেমন আমি কি দেখছি একটা রেজাল্ট কি দেখছি? আমি রেজাল্ট সবসময় গুনি হচ্ছে কয়টা বিক্রি করতে পারলাম আর কয়টা কতজন এগুলো কিন্তু ডেটা দিয়ে দেয়। ইনসাইট কি আমরা দেখি, ভিতরের অবস্থা কি দেখি, একটা এড শেষ হয়ে যাওয়ার পরে সেটা কি আমরা এনালাইসিস করি, সেটা নিয়ে কি আমরা বুদ্ধি করি, চিন্তা ভাবনা করি। আপনাদের এখানে আপনারা যারা এই আমার গ্রোথ হ্যাকিং মার্কেটিং কোর্সটা করেন, আপনারা বা করছেন তাদেরকে তো আমি বারবার বলছি যে ডেটা আপনার নিজের বানাইতে হবে। আপনাকে নিজেই ডেটা তৈরি করতে হবে। কারণ বাংলাদেশে আপনাকে কেউ ডেটা দিবে না। সো আপনি নিজে করেন যে আমি যেটা প্ল্যান করি এটা খুব সোজা A/B টেস্ট করলে যে আমি একটা ক্যাম্পেইন প্ল্যান করে করলাম সেটার রেজাল্ট কি? আরেকটা ওই যে এজেন্সিওয়ালা কইছে বা আমি দেখছি একদিন সন্ধ্যাবেলা ঢুকে দেখি একটা তো খুবই ভালো হিট করে গেছে। হ্যাঁ, অনেক ইতিমধ্যে ১০-১২ টা শেয়ার হয়ে গেছে, ৫০০ লোককে রিচ করে ফেলছে এটা আমি বুঝ দিয়ে দিই। ২ টার মধ্যে কি পার্থক্য? ঠিক আছে? সো এই ছিল আমাদের সার্ভেটা যেটা আমি থ্যাংক ইউ আপনারা অনেকে এটা এই সার্ভেতে অংশগ্রহণ করছেন। সো আমরা হ্যাঁ, আমাকে কি আটকায় রাখছো? আমি স্টপ শেয়ার করতে পারতেছি না। হাসান? না স্যার, কিছু করা হয়নি স্যার। আমি কেন আচ্ছা পাইছি। ওকে। সো এই যে আমি শুরুতে আপনাদেরকে কনটেক্সটটা একটু সেট করে দিলাম যে আমরা সার্ভে আপনাদের ৩৪ জন সার্ভে উত্তর দিচ্ছেন। তাতে দেখতেছি বেশিরভাগ লোকেই পেজ থেকে বুস্ট করে দেয়। জারিফ খেয়াল করছে তো না? এই যে বেশিরভাগ পেজ থেকে বুস্ট করে, খেয়াল করে না, ক্যাম্পেইন প্ল্যান করে না, এই জিনিসগুলা। সো আমি আপনাদেরকে বলব যে আপনি আপনার এই কোর্সে ২ টা অবজেক্টিভ। একটা হচ্ছে why অবজেক্টিভ, কেন আপনি এই কাজটা করবেন, কেন এইভাবেই করবেন এটা। আরেকটা হচ্ছে এটা কিভাবে করবেন। কিভাবে করবেনটা আপনি YouTube এ ১ লক্ষ ভিডিও পাবেন। আপনি যদি বলেন কিভাবে বুস্ট করতে হবে ১ লক্ষ ভিডিও পাবেন। ঠিক আছে? কিন্তু কেন নিয়ে খুব বেশি লোকে কথা বলে না। কারণ এটা একটু পড়তে হয়, শুনতে হয়। সো কিন্তু আপনার সাকসেস ডিপেন্ড করতেছে আপনি কেন করবেন। সো আমি জারিফকে এখন দিয়ে দিব। আমি আ এখন যে বইটা পড়তেছি এটার নাম হচ্ছে আল্টিমেট গাইড অফ ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট। পেরি মার্শাল নামে একটা লোকের বই। তো সেখানে আজকে সকালে একটা আ এক্সাম্পল বললাম যে একটা লোক আসছে পেরির কাছে। আইসা বলছে যে, "ভাই আমার ওয়েবসাইটে অনেক লোক আসে। কিন্তু কেউ আমার ক্লায়েন্ট হয় না।
অনেক লোক আসে, প্রতিবারে অনেক নতুন নতুন লোক আসতেছে, কিন্তু কেউ ক্লায়েন্ট হচ্ছে না। তো পেরি বললো যে তুমি বসো। বলছে তুমি বিয়ে করছো? বলছে হ্যাঁ বিয়ে করছো। বলছে যে তোমার বউয়ের সঙ্গে যেদিন তোমার দেখা হয়েছে সেদিনই কি তুমি তাকে বিয়ে করছো? তো আমি বলবো যে না, এটা কি কথা বললেন, সেদিন আমি বিয়ে করবো? তাকে আমার চিনতে হবে না, জানতে হবে না, তার অভ্যাস বুঝতে হবে না? সো কাজে আমরা 4 বছর প্রেম করছি, তারপর বিয়ে করছি। বলছে যে আপনি একটা বিয়ে করার একটা সিদ্ধান্ত নিতে যদি আপনি 4 বছর সময় নেন, দেখেন, বোঝেন, তাহলে একজন লোক প্রথমবার আপনার ওয়েবসাইটে আইসেই আপনার থেকে একটা জিনিস কিনে ফেলবে, আপনার ক্লায়েন্ট হয়ে যাবে, আপনার সঙ্গে ১০০ বছরের একটা সম্পর্কে জড়ায় যাবে, এটা কি কোনোদিন হবে? এটা হবে না। শুধু লাস্ট কোয়েশ্চেন, মানে লাস্ট প্রশ্ন, লাস্ট সাজেশন হচ্ছে ধৈর্য। আপনাকে যখন আপনি এই এই যে আমরা ৪ দিন ধরে যে জিনিসটা করব, তারপর আর আমার সঙ্গে আরো ১টা ২টা সেশন আপনারা করবেন। হ্যাঁ, আপনারা পিক্সেল সম্পর্কেও জানবেন। পিক্সেলের কথাও বলা হবে, কারণ আপনি তো টার্গেট করতে শিখবেন, কিভাবে টার্গেট করবেন সেটাও জানবেন। সো এই জিনিসগুলা নিয়েই আমরা আমাদের এই কোর্সটা করব। সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোন অংশটাতে জোর দিবেন। প্রত্যেকটা জিনিসই বোঝার চেষ্টা করবেন। যেহেতু এটা রেকর্ড থাকবে, হ্যাঁ? কিন্তু রেকর্ডটা দেখার সময় আপনি কিন্তু জারিফকে সামনে পাবেন না প্রশ্ন করার জন্য, তাই না? সো আপনি কোন জিনিসে তাইলে এখন হলো কোনো খটকা থাকলে, যে খটকাটা জারিফ আপনাকে মিটায় দিতে পারবে। বা অন্য যে কেউ, নট নেসেসারি যে সব প্রশ্নের জবাব জারিফকে দিতে হবে। আপনারা অনেকেই অনেকদিন ধরে এগুলো প্র্যাকটিস করতেছেন। তারাও কিন্তু জবাবটা দিতে পারবে। সো আমরা সেইভাবে আগাবো। সো আমি আছি, যেহেতু এই কোর্সটা আমি করব। আমি তো পার্টিসিপেন্টও কিন্তু, হ্যাঁ? আমি দেখতেছি, তো আমি জারিফকে তাইলে রিকোয়েস্ট করতেছি, জারিফ তার সেশন শুরু করুক। জারিফ হাসান ও নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে। দীর্ঘদিন বাংলা লিংকে সে ডিজিটাল মার্কেটার ছিল, এবং রিসেন্টলি সে লিঙ্কডইনে তার ৪ বা ৫ পর্বের একটা আর্টিকেল আমি দেখছি, যেখানে সে এগুলো নিয়ে লিখছে। দীর্ঘদিন ধরে সে আমার মার্কেটিং গিল্ড ছিল আমাদের, সেখানেও সে ১ দিন ২ দিন এসে আমাদেরকে অনেক সহায়তা করছে। সো ওরা ফিজিক্যালি আমরা বেশি দিন পাবো না, ও পড়ালেখা করার জন্য দেশের বাইরে চলে যাবে। সো সেজন্য ওকে রিকোয়েস্ট করছিলাম যে তুমি যাওয়ার আগে আমাদের কিছু লোককে একটু শিখায় পড়ায় দিয়ে যাও। সো জারিফ রাজি হয়েছে। সো থ্যাংক ইউ জারিফ। সো এখন ওভার টু ইউ, জারিফ হাসান। থ্যাংক ইউ আঙ্কেল ফর দ্য অপরচুনিটি। আমি শুরু করি, আঙ্কেল সব বলে দিছে, আমি তাও শুরু করি আমার ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে। বেসিক্যালি আমি নর্থ সাউথে বিয়ে করা, এন্ড এরপর আমি বিএটি এয়ারটেল বাংলালিংক, মেইনলি বাংলালিংকে গত 5 বছর অলমোস্ট ডিজিটাল মার্কেটিং দেখি। সো এছাড়া আমি অনেক অনেক বিজনেস ভেঞ্চার্স এর সাথে এমনিতেও কনসালটেন্সি কাইন্ড অফ কাজ করেছি। সো ওই এক্সপিরিয়েন্স থেকেই আঙ্কেল বললো যে কিছুটা হেল্প করতে। আমি নট শিওর কতটুকু হেল্প করতে পারবো। আই হোপ আপনাদের হেল্প হবে। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আপনারা আমাকে জানাতে পারেন মাঝখানে, অথবা চ্যাট বক্সে লিখতে পারেন, যেটাই সুবিধা হয়। এন্ড আমি জাস্ট কোর্সের শুরুটা একটু সামারাইজ করে দিই, যাতে সবার একটা আইডিয়া থাকে যে আমি কি নিয়ে কথা বলবো। সো বেসিক্যালি ফেসবুক মার্কেটিং তো ইজ জাস্ট ওয়ান অফ দ্য সোশ্যাল মিডিয়াস। আমি প্রথমে সোশ্যাল মিডিয়ার ওভারঅল একটা স্ট্র্যাটেজি, মানে আপনার একটা অ্যাঙ্কার, মানে একটা নোংর নিয়ে যে থাকবেন যে এটা হচ্ছে আমার ব্যবসার জন্য আমার স্ট্র্যাটেজি, এর বাইরে যাব না। মানে এর বাইরে অনেক অপরচুনিটি থাকলেও সেটা হয়তো আমার জন্য না, অথবা এর বাইরে অপরচুনিটি নিতে গেলে রিস্ক হয়ে যেতে পারে। সো আমি একটা স্ট্র্যাটেজি বানাই রাখি। আমি Zarif, প্রথমে, জি, Assalamu alaikum. Sorry for the interruption. Huh? no We are problem. getting some serious bad sound from your end. মানে it's not clear at all, and echo হচ্ছে অনেক বেশি. আচ্ছা, তাহলে If you let me may. just change. Sure, আমি জাস্ট আমার হেডফোনটা চেঞ্জ করব। জি, এখন কি বেটার সাউন্ড পাওয়া যাচ্ছে? Much better, much better. Thank you. Jazakallah. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর সমস্যা হবে, কোনো টেকনিক্যাল প্রবলেম হলে আমাকে মাঝখানে থামায় বলেন। সো কন্টিনিউইং ফ্রম দেয়ার, আমরা স্ট্র্যাটেজির পরে আমি জানি আপনাদের সবারই হয়তো পেজ আছে, পেজ অলরেডি ক্রিয়েট করেছেন, বাট হয়তো কিছু স্টেপস মিস হয়ে যেতে পারে, নাও হতে পারে। জাস্ট আমরা আজকে এই পেজ ক্রিয়েশনটা দেখবো। সো স্ট্র্যাটেজি এন্ড পেজ ক্রিয়েশন আজকের জন্য।
তারপর আমরা আগামীকালকে ইনশাল্লাহ দেখবো হচ্ছে কিভাবে ফেসবুকের বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করে, মানে টোটাল স্টেপ বাই স্টেপ, হয়তো কোনো স্টেপ মিস হয়েছে, অ্যাড অ্যাকাউন্ট এন্ড অলসো ফেসবুক পিক্সেল নিয়ে কিছু কথা বলবো যে কিভাবে ইনস্টল করা যায় ইজিলি। সো এইটা হচ্ছে দুইটা জিনিস। তারপর থার্ড দিন আমি অ্যাকচুয়ালি ফেসবুক টার্গেটিং এর জন্য একটা আলাদা সেকশন রেখেছি, কারণ এটা হিউজ। মানে আমরা শুধু, আমি সার্ভেটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আমি দেখলাম শুধু লোকেশন আর বয়স, কিন্তু ফেসবুকের লোকেশন আর বয়স ইজ ভেরি প্রাইমারি। আমরা আসলে অনেক অনেক এক্সপ্যান্ড করতে পারি এই টার্গেটিংটাকে। সো আমি এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এবং লাস্ট ডেতে আমরা একটা স্টেপ বাই স্টেপ একটা অ্যাড নিজে ক্রিয়েট করে সিস্টেম থেকে দেখবো যে ওই অ্যাড ক্রিয়েশনে কি কি স্টেপ, কি কি অপশনস আমরা কাজে লাগাবো। সো আমি যদি শুরু করি, তাহলে আমি শুরু করব একটা স্লাইড দিয়ে, সেটা হচ্ছে is basically about ফেসবুক মার্কেটিং এর, ফেসবুক না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর স্ট্র্যাটেজি বা অ্যাঙ্কার ধরে আমরা যেটাকে ধরে আগাবো। সেটার জন্য আমি জাস্ট কিছু ফুড ফর থট সবাইকে দিতে চাই যে কিভাবে শুরু করব। সো ফার্স্টে যদি দেখি, ফার্স্ট জিনিস হচ্ছে there are 5 W's of social media marketing. সো প্রথমে এই যে আঙ্কেল যে কথাটা দিয়ে শুরু করছে, আমি সেটা দিয়ে শুরু করতে যাচ্ছি, দ্যাট ইজ why do you want to be on social media. সো ফার্স্ট অফ অল, আপনার ব্যবসাটা, এটা হতে পারে আপনি গাড়ি দিচ্ছেন, অথবা আপনার একটা স্টেশনারি বিজনেস আছে, অর এনিথিং, সেই ব্যবসাটা সোশ্যাল মিডিয়াতে কেন আসবে? কারণ এটা তো প্রথমে চিন্তা করে রাখতে হবে যে আমি এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ওর মানে ব্র্যান্ডটার একটা পার্সোনা কি হবে, মানে ও কেন সোশ্যাল মিডিয়া ইউজ করতে চাচ্ছে। যেরকম আমি নিজে যখন ফেসবুক ইউজ করা শুরু করেছিলাম, ইটস বিকজ I wanted to be connected to friends and also আমি স্পোর্টস নিয়ে কথা বলি মোস্টলি ফেসবুকে। সো এই টাইপের একটা পার্সোনা আপনার ব্র্যান্ডের মানে কেন আসবে সেটা থেকেই ক্রিয়েট হবে। এবং সেকেন্ডলি, হু ইজ ইয়োর টার্গেট অডিয়েন্স। আপনার আপনার কাছে অলরেডি অনেক ডেটা আছে, লাইক আপনার অলরেডি এক্সিস্টিং কাস্টমার্স আছে, যেহেতু বেশিরভাগই এন্টারপ্রেনিউয়ার্স, দেয়ার আর মার্কেটার্স যারা অলসো জানে যে তাদের কাস্টমার কে। সো ওখান থেকে আপনারা অলরেডি গেস করতে পারবেন যে আপনাদের টার্গেট অডিয়েন্সটা কে। সো একটু ডিফাইন করে নিলে, কিছু কাস্টমার পার্সোনা বানায় নিলে, যে ইউনিভার্সিটি স্টুডেন্টস যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, বয়স 18 থেকে 24, যারা বসুন্ধরায় থাকে, ওরা ওয়ান অফ দ্য পার্সোনাস যাদের, এরকম 5-6টা পার্সোনা বানায় নিলে সোশ্যাল মিডিয়ার স্ট্র্যাটেজিটা বানাতে ইজিয়ার হবে। তারপর এই দুইটার থট থেকে যে কেন আমি সোশ্যাল মিডিয়া আসলাম, তারা আমার টার্গেট অডিয়েন্স থেকে আসবে, হচ্ছে আমরা কি শেয়ার করব। সো আমরা কি স্পোর্টস এর আইটেমস বিক্রি করি, তাহলে আমরা স্পোর্টস রিলেটেড সবকিছুই শেয়ার করি রাদার দেন কোরবানির গরু নিয়ে কিছু একটা। বা আমার কি গরুর খামার আছে, যেটা আমি শুধু কোরবানির গরুর টাইমে, সিজনাল টাইমে দেখাতে চাই, নাকি আমরা পুরো বছর ধরে দেখাতে চাই যে এই গরুটা কিভাবে বড় হলো এবং ফাইনালি সো কি শেয়ার করবো, এটা নিয়ে একটা থট দেওয়া লাগবে, কনসিডারিং যে আপনার টার্গেট অডিয়েন্স কে এবং আপনি কেন সোশ্যাল মিডিয়া আসছে আপনার ব্র্যান্ডটা বা বিজনেস নিয়ে। এবং তারপর হচ্ছে আমরা কোথায় শেয়ার করব। প্ল্যাটফর্ম, ইউ শুডন্ট জাস্ট গো ইনটু অল দ্য প্ল্যাটফর্মস, মানে অনেক কিছু আছে বাংলাদেশে এখন ইউজ হয়, দেয়ার স্ন্যাপচ্যাট, টিকটক এখন অনেক ফেমাস, টিকটক ছাড়া আরেকটা আছে লাইকি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে আমরা অ্যাডভার্টাইজিং দেখি। সো আমরা অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ড হিসেবে কোথায় অ্যাক্টিভ থাকবো, সেফ বেটটা হচ্ছে ফেসবুকে থাকবো। ফেসবুকে সবাই আছে, এটা গ্লোবালি অ্যাকনলেজ যে ফেসবুকে ইজিলি সোশ্যাল মিডিয়া হিসেবে চুজ করা যায়। বাট সেকেন্ড অর থার্ড সোশ্যাল মিডিয়া হিসেবে আমরা কি চুজ করবো, নাকি আমরা ইনস্টাগ্রাম চুজ করবো? কারণ একসাথে আসলে 10টা সোশ্যাল মিডিয়া খুলে সবগুলোতে এঙ্গেজ করাটা খুবই কঠিন ব্যাপার। মানে আমি অ্যাজ আ ব্র্যান্ড লাইক বাংলালিংকই সবগুলা প্ল্যাটফর্ম কনসিডার করতে পারি না। আমার একটা টিকটক অ্যাকাউন্ট ছিল, আমার একটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ছিল, we couldn't manage it, we came back to the core, Facebook, Instagram, Twitter, LinkedIn, এই 4টার মধ্যে আমরা ছিলাম। এন্ড তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে when are you going to share. সো আমি এই whenটা নিয়ে পরে একটা স্লাইডে আরেকটু ডিটেইলসে বলবো। সো আপনারা যখন এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে ফেলছেন, আমি অ্যাকচুয়ালি এই সেশনটার পরে আমি একটা টেমপ্লেট আছে, ওয়ার্ড ফাইল, এটা খুব একটা বড় কিছু না, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি বানানো হয়েছে, নট আ ভেরি মানে জিনিস, খুব কমপ্লেক্স জিনিস, ইটস নট লাইক দ্যাট। একটা সিম্পল টেমপ্লেট আছে, আমি শেয়ার করবো সবার সাথে। সো
আমরা এই 5টা কোশ্চেন জাস্ট একটু চিন্তা করে একটা নোটবুকে লিখে নিজের বিজনেস নিয়ে এই 5টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমরা তারপর যদি যাই যে প্রথম কাজ কি, আমার স্ট্র্যাটেজি প্রথম কাজ হচ্ছে আমরা গোল সেট করব। আমি সোশ্যাল মিডিয়াতে আসছি, আমি কি করতে চাই? আমি কি আমার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াবো? আমি কি আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাব? নাকি আমি কিছু লিডস জেনারেট করব যাদেরকে আমি পরে ফোন দিয়ে আমার সেলস করব? নাকি আমি জাস্ট ডিরেক্টলি কনভার্সন এড চালাবো যাতে রেভিনিউ বাড়ে? নাকি আমি ব্র্যান্ড এঙ্গেজমেন্টটা বাড়াবো? সো এমন না যে আপনার সিঙ্গেল একটা গোল থাকবে ফর সোশ্যাল মিডিয়া, বাট হাইয়েস্ট 3টা থাকলে ভালো হয়। যেরকম আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াবেন, ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাবেন, এন্ড ফাইনালি আপনি রেভিনিউ বাড়াবেন। সো মোস্ট লাইকলি আপনার বিজনেসের জন্য কনভার্সন একটা চালাবে, মানে এই 3টা অবজেক্টিভ নিয়ে আগালে ইটস গুড। বাট অফকোর্স আদার গোলস থাকতে পারে, যেরকম আপনার কাস্টমার আপনার সাথে এঙ্গেজ করে কিভাবে, আপনার কাস্টমারকে আপনি সেকেন্ড টাইম থার্ড টাইম কিভাবে এঙ্গেজ করে আপসেল করবেন বা ক্রস সেল করবেন, সেটার জন্য হতে পারে প্রোভাইড সোশ্যাল কাস্টমার সার্ভিস, অর আপনি কি পিআর করবেন কিনা। তো প্রেস যেই অনলাইন যেই পোর্টালগুলো দেখি ওখানে হয়তো আপনার বিজনেস নিয়ে একটা আর্টিকেল ছাপবো, ইন্টারেস্টিং জিনিস যেরকম দেখোপিডিয়া, তারপর কেবলগ্রাম, এই টাইপের পেজেস আছে যারা এখন এইরকম স্মল বিজনেসকে প্রমোট করে, এন্ড অলসো বিজনেস ইনসাইডার যেটা বাংলাদেশে। সো আপনি 3টা গোল সেট করলেন যে আমি সোশ্যাল মিডিয়াতে আসছি, আমি এই কি জন্য আসছি, কি আমার টার্গেট কাস্টমার আমি জানি, এখন আমার গোলটা হচ্ছে আমি এই 3টা জিনিস অ্যাচিভ করব। তারপর যদি যাই, তো টার্গেট অডিয়েন্সটা যখন আপনি ডিফাইন করতে চাচ্ছেন আরেকটু ডিটেইলসে চিন্তা করি যে ওরা কারা, জব টাইটেল কি, ওদের এজ কত মধ্যে, মানে এজ ক্যানট বি 13 to 55 or 65, রাইট? যদি 13 to 65 হয় ওটাকে জারিফ আমার একটা ছোট প্রশ্ন, তুমি যদি তোমার একটু আগে স্লাইডে যাও। হ্যাঁ, এই যে আমি যখন আমার গোল সেট করব তখন কি আমি রিলেটেড জিনিসে থাকবো, নাকি আমি র্যান্ডমলি 3টা এরকম সিলেক্ট করতে পারবো যে আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াইতে চাই, লিডসও বাড়াইতে চাই, আবার ধরো সোশ্যাল কাস্টমার সার্ভিস করতে চাই, এরকম জিনিসটা করা ঠিক হবে, নাকি যেগুলো লজিক্যাল একটার সঙ্গে একটা রিলেটেড এরকম জিনিসে থাকাটা ঠিক হবে? এটা ডেফিনেটলি লজিক্যাল থাকাটা ইজ ম্যান্ডেটরি। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি যেরকম যে 3টা পিক করছি ইট ফলোস ওই যে ওই মডেলটা, আমরা যে মডেলটা ইউজুয়ালি মার্কেটিং এ দেখি, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার এন্ড অ্যাকশন। তো প্রথমে আমি অ্যাওয়ারনেস বাড়ালাম এন্ড ইন্টারেস্ট বাড়ালাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস ড্রাইভ করে, তারপর ট্রাফিক ওয়েবসাইটে নিয়ে গেলাম, সো ওদের একটা ডিজায়ার হলো, এবং ফাইনালি কনভার্সন এড চালায় গ্রো রেভিনিউ, মানে আমরা অ্যাকশনটা নিলাম। সো এইরকম একটা মানে 3টা যে গোল চুজ করব ওইটা শুরু থেকে শেষটা এরকম থাকতে হবে, মানে উই ক্যানট চুজ র্যান্ডম 3 গোলস। মানে কাস্টমার সার্ভিস তো আবার 4th গোল হিসেবে আসে, অথবা আমি যদি মাঝখানে বাদ দিই যে আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার নেই, আমার ব্র্যান্ড অনেক অ্যাওয়ারনেস আছে, তো আমি জাস্ট ট্রাফিক সোশ্যাল মিডিয়া থেকে আমি ট্রাফিক নিব ওয়েবসাইটে, আমি কনভার্সন এড চালা সেলস করব, এন্ড সেলস এর পরে আমি সোশ্যালে কাস্টমার সার্ভিস দিব। তো এই 3টার যে একটা প্রোগ্রেসিভ ওয়ে আছে যে এটার পর এটা আসে আমার এইভাবে 3টা গোলস পিক করা উচিত, নট র্যান্ডম 3 গোলস। আরেকটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে ধরো আমার ওয়েবসাইট তো নাই, আমি শুধুমাত্র পেজ দিয়ে আমার ব্যবসা করি, সেক্ষেত্রে আমি কি একটা অ্যাডভান্টেজ পাবো? কারণ আমি যখন ফেসবুক থেকে ট্রাফিক ড্রাইভ করব, সেটার যে কষ্ট সেটা তো আর আমার হবে না, আমার শুধুমাত্র আমার পেজেই ট্রাফিকটা ধরে আনতে পারলেই আমার কাজটা অনেকখানি হবে। সেক্ষেত্রে আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস তারপর এগুলো না করে সরাসরি কি এই নিউ লিডস জেনারেশনে যাওয়াটা আমার জন্য, নতুন ব্র্যান্ড যদি হই আমি বা এখনো, তাহলে কি এটা ঠিক হবে? একদমই না, দুইটা আসলে আলাদা কনটেক্সটের জিনিস। একটা হচ্ছে শুধু যদি পেজ থাকে, প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ম্যান্ডেটরি, মানে আমার পেজটা যতজন জানে বা পেজের সাথে যত মানুষ এঙ্গেজ করে, সেই যত মানুষ বেশি এঙ্গেজ করবে আমার পেজের সাথে তত কম আমার কস্ট হবে জেনারেট নিউ লিডস। সো বেসিক্যালি লিড অ্যাড বা জেনারেট নিউ লিড হচ্ছে একটা অ্যাকশন। তো ফেসবুক সবসময় একটা অ্যাকশনের জন্য টাকা বেশি নেয়, বাট ইন কেস আপনার অনেকগুলো এঙ্গেজড কাস্টমার আছে, সো ওই ক্ষেত্রে বেশি মানুষকে ওরা দেখাবে, কারণ ওরা জানে ফেসবুকের অ্যালগরিদম হচ্ছে যে ওরা জানে যে এই মানুষগুলো এই ব্র্যান্ডের সাথে রেগুলার এঙ্গেজ করে, সো এই ব্র্যান্ডটা যখন অ্যাড চালাচ্ছে মোস্ট লাইকলি এই মানুষগুলোকে দেখালে ওরা একটা রেজাল্ট দিবে, সো ওরা হয়তো লিডটা দিয়ে দিবে। তো
তো ইন দ্যাট কেস অলওয়েজ ফার্স্টে এঙ্গেজমেন্ট এবং অ্যাওয়ারনেসটা ড্রাইভ করে, মানে নতুন বিজনেস হিসেবে এঙ্গেজমেন্ট এবং অ্যাওয়ারনেসটা ড্রাইভ করে নেওয়া উচিত, যাতে পরে আমি ট্রাফিক করা, জেনারেট নিউ লিড, রেভিনিউ যাই করি। আরেকটা জিনিস হচ্ছে ইন কেস আমার ওয়েবসাইট নাই, আমার মনে হয় ওয়েবসাইট বানানোটা বা ওয়েবসাইট একটা রাখা বিজনেসের জন্য এখন কাইন্ড অফ ম্যান্ডেটরি, মানে ইটস নট মাচ অফ এ কস্ট বা খুব কঠিন জিনিস না। ওয়েবসাইট একটা বানায় সেল করাটা ইজিয়ার, কিন্তু আমি যদি ওয়েবসাইট না থাকে আর আমি যদি ওয়েবসাইটে কাস্টমার না নিয়ে যাই, তাহলে আমি অনেকগুলো অপশনে মিস আউট করবো। সেটা হচ্ছে আমি এরকম রিটার্গেটিং বা রিমার্কেটিং যেগুলোকে বলে, কাস্টম অডিয়েন্স যেগুলোকে বলে, এগুলার অনেকগুলো অপশন থেকে মিস আউট করবো। এটা ফেসবুক হোক, গুগল হোক, যেখান থেকে হোক, কাস্টমাররা আমার ওয়েবসাইটে গিয়ে কি করে, ওরা আসলে কি এক পেজ থেকে আরেক পেজে যায়, ওরা কি উইশ লিস্টে অ্যাড করে, ওরা কি কার্টে অ্যাড করে, ওরা কি চেক আউট করার সময় বের হওয়ার সময় নেয় নাই, এই ইনসাইট গুলো আমি মিস করব যখন আমি অ্যাকচুয়ালি শুধু ফেসবুকে সেলটা করার চেষ্টা করি। সো এইটা হচ্ছে দুইটা ডিফারেন্ট অ্যানসার টু দোজ টু ডিফারেন্ট কোয়েশ্চেনস। থ্যাংক ইউ, তুমি আগাও। তো টার্গেট অডিয়েন্স নিয়ে যেটা বলছিলাম, সো প্রথমে আমি দেখলাম যে এরা কারা, এজ, জেন্ডার, স্যালারি, লোকেশন, মানে ইটস নট গোইং টু বি অ্যাকুরেট, আপনি জানেন কিন্তু আপনার কাস্টমাররা এরকম লাইফস্টাইল লিড করে। তারপর হচ্ছে হোয়াট আর দে ইন্টারেস্টেড ইন, মানে সোশ্যাল মিডিয়াটা যে আপনি খুলেছেন, ওরা ওই সোশ্যাল মিডিয়া এসে কি করে, ওরা কি এন্টারটেইনমেন্টের জন্য আসে, ওরা কি এডুকেশনের জন্য আসে, ওরা কি কেস স্টাডির জন্য আসে, মানে ওরা এসে সোশ্যাল মিডিয়াতে কিভাবে এঙ্গেজ করে বা কোন কন্টেন্টের সাথে এঙ্গেজ করে। এটা হতে পারে আপনি পেজে পোস্ট দিয়ে বুঝলেন যে আপনি একটা এন্টারটেইনমেন্ট কন্টেন্ট, এডুকেশনাল কন্টেন্ট পোস্ট করে দেখলেন যে আসলে আপনার যে অডিয়েন্স যারা আপনার পেজের সাথে এঙ্গেজ করতেছে তারা আসলে কোন টাইপের কন্টেন্ট চায়। অথবা আপনি অবশ্য ফার্স্টে একটা এডুকেটেড গেসও করতে পারেন যে আপনার যে অডিয়েন্স তারা আসলে ফেসবুকে আসলে এন্টারটেইনমেন্ট, কারণ আপনি আশেপাশের বা আপনার যে বিজনেসটা অলরেডি চালাচ্ছেন সেই বিজনেস থেকে আপনি দেখছেন যে এরা আসলে এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড। তো ওই জিনিসগুলো শেয়ার দিলে ইফ ইট ওয়ার্কস তাহলে বেস্ট, যদি ওয়ার্ক না করে তখন আপনার আরেকবার এসে রিথিঙ্ক করতে হবে। তারপর হচ্ছে তারা ওয়ার ডু দে ইউজুয়ালি স্পেন্ড টাইম টুগেদার অনলাইন। সো বেশিরভাগ সময় যেটা হয় যে আপনার বিজনেসের কন্টেন্ট একটা কমিউনিটি শেয়ার করবে, ধরেন আমি একটা জিনিসটার ভালো রিভিউ বা প্রোডাক্টটা ভালো পেলাম, সো আমি নেক্সট টাইম আমার ফ্রেন্ডদেরকে মেসেঞ্জারে বলবো। সো জিনিসটা হচ্ছে ওই জায়গাটায় যদি আমি টপ অফ মাইন্ড থাকতাম, যে আমি যদি ফেসবুকে টপ অফ মাইন্ড থাকি, যে আমার ব্র্যান্ডটা রেগুলার এঙ্গেজ করে, তাহলে কিন্তু আমার মনে থাকবে যে এই জায়গাটা থেকে যে আমি টি-শার্ট কিনেছি এই বিজনেসটা থেকে, সো এই বিজনেসটা প্রায় অ্যাড আসে, হয়তো আমি এখনই কিনছি না, আমি এখনই এঙ্গেজ করছি না, হয়তো আমার সেল হচ্ছে না, কিন্তু আমি একটা ব্র্যান্ড অ্যাডভোকেট হয়ে গেলাম। সো আমি এই যে ফেসবুকেই যেহেতু আমার অডিয়েন্সরা এঙ্গেজ করে একজন আরেকজনের সাথে, সো আমি আমার কন্টেন্টটাকে ফেসবুক বেসড রাখলাম বা ফেসবুকে বেশি এঙ্গেজমেন্ট রাখলাম। তারপর দেয়ার ইজ আ ব্র্যান্ড কল্ড গরুর ঘাস, এটা একটা ক্লোদিং ব্র্যান্ড, খুবই ইন্টারেস্টিং। এই ব্র্যান্ডটা যেটা করে ওরা ইনস্টাগ্রাম ফোকাসড মোস্টলি, কারণ ওদের অডিয়েন্সটা একটু হেপ, একটু মিলেনিয়ালস অথবা মিলেনিয়ালস এর পরের জেনারেশন, যারা একটু ফ্রেন্ডলি আরবান ফ্যাশনে ইন্টারেস্টেড। সো ওরা যেটা করে ইনস্টাগ্রামে যায়, কারণ ওরা জানে ওদের অডিয়েন্সটা ইনস্টাগ্রামে একজন আরেকজনের সাথে এঙ্গেজ করে। সো আপনি আপনার বিজনেসের মানুষজন বা পার্সোনা বা প্রথমে যে দেখলেন যে এইজ, জেন্ডার, ওখান থেকে একটা গেস করতে পারবেন যে তারা কোন মিডিয়াতে, কোন সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাডভান্সড বা বেশি ফোকাস থাকে। তারপর হচ্ছে ওরা কখন আসলে কোন টাইপের কন্টেন্টের জন্য ইন্টারেস্টেড থাকে, ওরা কি উইকেন্ডসে দেখে নাকি ওরা, মানে যদি জব হোল্ডার হয় সকালবেলার যে কমিউটটা থাকে, মানুষ তো এখন আর বিলবোর্ড দেখে না, মানুষ ফোন দেখে, সো ডিউরিং দ্য ডেইলি কমিউট দেখতে পারে। তারপর why do they consume the content, again ওরা কি এডুকেশনাল কন্টেন্ট পড়ে, ব্লগ পড়ে টু নো মোর, অথবা ওরা ফিটনেস ফলো করে টু বিকাম হেলদি, সো ওদের গোলটা কি, এইটা দিয়ে আপনি টার্গেট অডিয়েন্স ডিফাইন করতে পারেন। এবং ফাইনালি আসসালামু আলাইকুম স্যার। তারপর টেস্ট করে দেখানো লাগবে। স্যার একটা প্রশ্ন ছিল। জি 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 প্লিজ। আচ্ছা স্যার, আমরা যখন পেজ বুস্ট করব ম্যানেজার থেকে, অ্যাড ম্যানেজার থেকে, তখন যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা চায়, তো আমি কি চাইলে আমার একটা অ্যাকাউন্টই সবগুলা পেজে অ্যাড করতে পারবো?
জি, আপনি অ্যাড অ্যাকাউন্টে আপনার যে বিজনেসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে ওইটা আপনি অ্যাড করে দিতে পারবেন। তাহলে যেটা হবে, আপনি যখন অ্যাড চালাবেন, অ্যাডের প্লেসমেন্টে যদি ইনস্টাগ্রামে অ্যাড করে দেন, তাহলে আপনার যে ফেসবুক পোস্টটা ওটা ইনস্টাগ্রামেও অ্যাড হিসেবে যাবে। জি, আচ্ছা, আমি মানে একটা প্রবলেমে পড়ছিলাম এটা নিয়ে আর কি। আমি এর আগে করতে চাইছিলাম কিন্তু হয় না, অ্যাড হয় না। জি, আমার মনে আচ্ছা, হয় আমি আমরা তো এটা আগামী দিন দেখবো, মানে জি বিজনেস ম্যানেজারটা আগামী দিন দেখবো। আমরা যদি কনটেক্সটের মধ্যে থাকি আর কন্টেন্টের মধ্যে থাকি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, সেটা আচ্ছা, ঠিক সবার আছে। জন্য একটা রিকোয়েস্ট থাকবে। যেমন আপনার যে প্রশ্নটা, এটা কালকের জন্য খুব ভালো প্রশ্ন। কালকে তো আমরা এটা হাতে কলমেই করার চেষ্টা করব, যে বিজনেস ম্যানেজার যখন সেট করব। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আমরা যদি টার্গেট অডিয়েন্স থেকে এখন সামনে আগাই, যে what are you going to share, so এই জিনিসটা ডিফাইন করাটা ইজ অলসো ম্যান্ডেটরি। যে আমার একটা প্রশ্ন আছে জারিফ, তুমি একটু আগের স্লাইডে যাও। আচ্ছা, যখন আমি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো, হ্যাঁ, আমার নিজের হইলো যে আমি এটা জাস্ট প্রশ্ন ঠিক না, এটা হচ্ছে একটা আমার শেয়ার আর কি। আমি যেটা করি, আমি যখন কোনো কিছু টার্গেট করার চেষ্টা করি, আমি একটা ছবি আঁকার চেষ্টা করি। হ্যাঁ, মানে জাস্ট এই জব টাইটেল না বলে আমি একটা ছবি আঁকার চেষ্টা করি। আচ্ছা, লোকটা কি সানগ্লাস পরে? হ্যাঁ, মানে এটা আমি চিন্তা করি আর কি। আচ্ছা, উনি কি যখন অফিসে যান, উনি কি পাজামা পাঞ্জাবি পরে যান? উনি কি সারাক্ষণ পাজামা পাঞ্জাবি পরে? নাকি কোন লোকটাকে আমি যখন আমার যেকোনো জিনিসের টার্গেট চিন্তা করি, তখন সেটা কিন্তু আমাকে এক ধরনের দেয় আমি কিভাবে জিনিসটা করব। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই। আমি যেহেতু গণিত অলিম্পিয়াডে, আমার একটা কাজ ছিল বাচ্চাদেরকে ধরে রাখতে হবে। ঠিক আছে? ওরা একটা পরীক্ষা দিল, যারা গণিত অলিম্পিয়াড সম্পর্কে জানেন, হয়তো যারা জানেন না বলে, তারা একটা পরীক্ষা দেয়, সকালবেলা আসে, আইসা জাতীয় সঙ্গীত গায়, তারপর পতাকা তুলে, এটা করে টোরে পরীক্ষার হলে চলে যায়। সো দে গিভ এ এক্সাম অফ 1 ঘন্টা, 1.25 ঘন্টা, এবং এই খাতা দেখতে আমাদের ঘন্টা 3 লাগে। আমার ভলান্টিয়ার ঘন্টা, এই ঘন্টা 3 কিন্তু ওদেরকে আমার ব্যস্ত রাখতে হবে। মনে করেন একটা, এই যেমন ঢাকার যখন 2 বছর তো হচ্ছে না, ঢাকায় যখন আমরা সর্বশেষবার করলাম, সেখানে 4000 ছেলে মেয়ে ছিল। 4000 ছেলে মেয়েকে কিন্তু এক জায়গায় জড়ো করে রাখাটা কঠিন। আমি জানিয়ে দেই। আমি সেজন্য সবসময় আমরা এনালাইসিস করতাম। কি করলে ওদেরকে ধরে রাখা যাবে? যেমন হয়তো যে, যেমন আমরা বের করলাম যে ওরা যদি স্যারদেরকে প্রশ্ন করতে পারে। কারণ স্কুলে তো অত প্রশ্ন করতে পারে না। কঠিন। তখন আমরা দেখলাম কি এইটার একটা ভালো, ওদেরকে ধরে রাখার, ঘন্টাখানেক ধরে রাখার, ঘন্টা দেড়েক ধরে রাখার একটা ভালো বুদ্ধি হচ্ছে ওরে প্রশ্ন করতে দেওয়া। ও প্রশ্ন করে, কঠিন প্রশ্ন করে, স্যাররা হয়রান হয়ে যায়, আমরা উত্তর দিতে পারি না, এটা একটা। সেকেন্ড, আমরা একটা জিনিস দেখলাম যে ওদেরকে, আচ্ছা জারিফ, তোমার সাউন্ড কোয়ালিটি নিয়ে আবার একটু প্রশ্ন আছে, তুমি একটু দেখে নিও আবার, হ্যাঁ। জি সো আচ্ছা, সো আরেকটা সেকেন্ড যেটা হলো, আমরা খেয়াল করলাম ওরা গল্প শুনতে চায়। সব কিন্তু বাচ্চা, ছোট বাচ্চা, ওখানে কলেজে বাচ্চা বেশি থাকে না, বেশিরভাগই স্কুল কলেজ। সো আমরা ঠিক করলাম যে তাহলে আমরা ওদের সঙ্গে গল্প বলবো। ঠিক আছে, দেখেন কিন্তু আমি আপনাকে ফেসবুকেও যখন আপনি এটা করবেন, তখন এই জিনিসটা করতে হবে যে ওরা আপনি কিভাবে এনগেজ করবেন। ও ব্যস্ত রাখতেছি কি করে, ওরে প্রশ্ন করতে দেই, ওরে এটা দেই, ওরে ইনফরমেশন দেই, সেরকম। কোন সময় দিচ্ছি, ওই সময়। আমি যদি প্রশ্নোত্তর আসরটা পরীক্ষার আগে করতাম, তাহলে কিন্তু এটা হইতো না। পরীক্ষার আগে দিয়ে যদি আমি তাকে গল্প বলতাম, তাহলেও কিন্তু সে শুনতো না, কারণ তার মাথার মধ্যে তখন হচ্ছে পরীক্ষা। সে পরীক্ষা দিয়ে বাইরে গেল মাথা ফ্রি, তখন আমি তাকে নানান রকম ভাবে এনগেজ করতেছি। এখানেও যখন আপনার জন্য সবচেয়ে ভালো হয়, আপনি যখন টার্গেট অডিয়েন্স ভাববেন, হ্যাঁ, জব টাইটেল, এই জেন্ডার, স্যালারি, লোকেশন, এন্টারটেইনমেন্ট, এন্ড তেন হাবি যাবি, যত কিছু ভাবেন, ট্রাই টু ড্র এ ফিগার, একটা ছবি আঁকেন। আপনার ছবি আমার ছবির মতো হবে, কাকের ট্যাং বকের ট্যাং হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যখন ছবি দেখবেন, ছবি চিন্তা করেন, তখন আপনি আপনার অডিয়েন্সকে দেখে ফেলবেন। ওয়ান্স ইউ মানে ভিজুয়ালাইজ ইউর অডিয়েন্স, তখন আপনার জন্য তাকে ধরাটা, কারণ আমাদের টার্গেট কি? আমাদের তো একটাই টার্গেট, সেটা হলো একটা লোক কোনো কিছু কিনতে চায় না, তারে গছায় টছায় একটা জিনিস মানে দিয়ে দেওয়া, তাই তো? এবং এই আপনারা যারা এখানকার মেয়েরা হয়তো দেখছে, অথবা আপনারা যদি মনে করেন এটা কেমন করে বাংলাদেশের লোক, তাইলে গাউসিয়া মার্কেটের 3 তলায় একটা ছোট্ট শাড়ির দোকান আছে। আপনি ওখানে দাঁড়ায় থাকতে পারবেন। আমি এরকম 1 সপ্তাহ টানা দাঁড়ায় ছিলাম। আমি দেখছি যে লোকে ঢুকে, যে মহিলা ঢুকে, তার কাছে সে মিনিমাম একটা শাড়ি বিক্রি করতে পারে। হ্যাঁ, এবং আমি আমার ভাবিরে পটাইয়া নিয়ে গেছি যে তুমি ওখানে থাকবা, 20 মিনিট থাকবা এবং কোনো শাড়ি না কিনে বের হবা। এটা হলো আমার সঙ্গে তার চ্যালেঞ্জ। আমার ভাবি ফেল করছে। ওই লোক এইটা না এইটা নেন, ওইটা এইটা সেটা করে কিন্তু সে বেঁচে ছাড়ছে। এখানেও আপনি যখন কিন্তু পার্সোনাকে চিনে ফেলবেন, আপনার টার্গেট অডিয়েন্সকে চিনে ফেলবেন, তখন জিনিসটা অনেক বেশি আপনার সোজা হয়ে যাবে। থ্যাংক ইউ জারিফ, আগাও। জি
আমার ভয়েস কোয়ালিটিটা কি এখন বেটার নাকি খারাপ? হ্যাঁ এখন ঠিক আছে জারিফ, ওকে। এখন বেটার। জি আচ্ছা, আমরা যদি আমরা কি শেয়ার করব? ফার্স্ট জারিফ অফ তুমি অল, আরেকটু লাউড বলো, তোমারটা মনে হয় একটু কমে আসে আর কি সাউন্ডটা, ভলিউমটা। জি সো আমরা কি শেয়ার করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে যে আমাদের যে অডিয়েন্স বা আমাদের যে কাস্টমার আছে ওদের জীবনের চ্যালেঞ্জ বা গোলটা কি। ওরা কি কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, ওরা কি জবে বেটার হতে চায়, ওরা কি এখন ফিটনেস নিয়ে স্ট্রাগল করছে, ওরা কি মানে আপনার বিজনেসের সাথে রিলেটেড কোনো চ্যালেঞ্জ এবং গোল সেটা নিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারবেন যাতে তারা অ্যাকচুয়ালি এঙ্গেজড হয়, কারণ ওরা তো এই জিনিসটা নিয়েই চিন্তা করতেছে যে ওদের এই চ্যালেঞ্জটা বা গোলটা কিভাবে সলভ করা যায়। এন্ড এরপরে আপনি আরেকটা টাইপ হচ্ছে যে আপনি ওইটাকে কিভাবে আপনার বিজনেস কিভাবে হেল্প করছে সলভ করতেছে, এইভাবে সবচেয়ে বেশি কানেক্ট করতে পারবেন আপনি আপনার বিজনেসের সাথে। So, বাংলাদেশি একটা ব্র্যান্ড আছে কল্ড দৌড়। সো এটা একটা ফিটনেস অ্যাপারেল এন্ড অ্যাক্সেসরিজ ব্র্যান্ড। ওরা প্রবাবলি চায় যে ওরা জাস্ট আপ টু ডেট থাকবে, অথবা ওরা যে লেটেস্ট ফিটনেস গিয়ার্স আছে এগুলা ইউজ করবে যাতে ওরা ফিট থাকতে পারে। এন্ড তখন ডেফিনেটলি আপনার প্রোডাক্ট গুলো ইজ ভেরি রেলেভেন্ট ওদের জন্য, যে আপনি যখন লেটেস্ট সব স্পোর্টস অ্যাপারেল নিয়ে আসছেন, স্পোর্টস এর গিয়ার্স নিয়ে আসছেন এবং বিভিন্ন স্পোর্টসের জন্য শেয়ার করছেন, সো এই ব্র্যান্ডটার জন্য এই জিনিসটা রেলেভেন্ট টু শেয়ার ইন সোশ্যাল মিডিয়া। জারিফ তুমি কি বাদ দিবা, এই তোমার হেডফোন খুলে সরাসরি দরজা বন্ধ করে দিয়ে কম্পিউটারে কথা বলবা, ল্যাপটপে? জি আমি ওটা চেষ্টা করতে পারি। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। স্যার মাইনুল বলছিলাম, একটা কি প্রশ্ন করা যাবে? জারিফ হলো হেডফোন চেঞ্জ করতেছে। হ্যাঁ আমার প্রশ্ন করা যাবে আমার কাছে যদি হয়। হ্যাঁ স্যার এখানে যদি স্যার আমরা যেমন ধরেন যারা ফেসবুক পেজ করব, আমরা ফেসবুক পেজের কি ফিচার থাকতে পারে, বা এই যে অডিয়েন্সকে ইউজ করার জন্য বা অডিয়েন্সকে টার্গেট করার জন্য বা ওদেরকে আনার জন্য পেজে কি কি ফিচার গুলা বা কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, ওইটা নিয়ে যদি স্যার একটু জারিফ স্যার হ্যাঁ বলে তাহলে। ওটা বলবে থ্যাংক ইউ। আমরা, কিন্তু ওই যে ফেসবুক পিক্সেল যদি ব্যবহার করতে হয় তাহলে ওয়েবসাইট লাগে, এই আর কি। জি স্যার, জি স্যার। আমার একটু স্যার ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো দরকার আর কি স্যার। আমি হ্যাঁ হ্যাঁ এটা আমরা আলাপ করবো। ঠিক আছে জারিফ ফিরছে। হ্যাঁ ওকে জি এখন আমার ভয়েসে কোনো সমস্যা হলে প্লিজ বললেন, আমি মোটামুটি একটু করছি সমস্যাটা। ওকে ঠিক আছে জারিফ, থ্যাংক ইউ। সো আমরা যদি নেক্সট স্লাইডে যাই যে আমরা কোথায় শেয়ার করব। সো আমি আগে যেটা বললাম আমাদের আসলে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকার দরকার নাই। আমরা মোস্টলি ফর এভরি বিজনেস শুধু বড় চারটাতে থাকলে ইটস রেলেভেন্ট, তার চেয়ে কমে থাকলেও কোনো ক্ষতি নাই। লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম মোটামুটি সবকিছু কভার করে, বা টুইটার এন্ড লিঙ্কডইনেও বেশিরভাগ ব্র্যান্ড থাকে আর কি। সো এই চারটা করলেই মোটামুটি ম্যানেজ করা যায়। এন্ড এই চারটে থাকলে অলসো ভালো যে গুগলে যখন সার্চ করতেছে আপনার ব্র্যান্ড বা রিলেটেড প্রোডাক্ট নিয়ে, তখন আসলে মানুষ ফার্স্টেই আপনার এই ফেসবুক পেজটা অথবা টুইটারের অ্যাকাউন্টটা পেয়ে যাবে। সো ওখান থেকে আপনার ব্র্যান্ড সম্পর্কে জানতে পারবে আরো বেশি।
এন্ড তারপর আপনার এই কোথায় শেয়ার করবেন এটা নিয়ে একটু ডিসাইড করার জন্য যে ইনস্টাগ্রামে আমি হয়তো সপ্তাহে আসলে 2টা পোস্ট দেই, আর এছাড়া আমি ফেসবুকে প্রতিদিন পোস্ট দিই, কারণ আমার যে টার্গেট অডিয়েন্স ওরা ফেসবুকে প্রতিদিন অ্যাক্টিভ থাকে। সো ফেসবুক থেকে আমি বেশি এঙ্গেজমেন্ট পাই, বাট ইনস্টাগ্রামেও আমি এঙ্গেজ করি অডিয়েন্সকে। সো এইভাবে সিলেক্ট করা যায়। তারপর যদি দেখা যায়, সরি সাউন্ড কমপ্লিট চেঞ্জ করে ফেলছি। সো ওরা প্ল্যাটফর্মে কেন ভিজিট করে, এগেন আগের কোয়েশ্চেনটাই, যে ওরা আসলে এসে কি করে, কি দেখে, এন্টারটেইনমেন্ট কন্টেন্ট দেখে নাকি ওরা এডুকেশন কন্টেন্ট দেখে, কি টাইপের কন্টেন্ট দেখে। অলসো একটা কনসিডারেশন হতে পারে যে আপনি কি ফটোগ্রাফিতে খুবই এক্সপার্ট, অর মানে আপনার একটা এক্সপার্টিস ক্যান হেল্প ইউর বিজনেস। আপনি কি ফটোগ্রাফিতে এক্সপার্ট, আপনি কি ভিডিও ক্রিয়েট করতে পারেন ইন্টারেস্টিং, অথবা আপনি লিখতে পারেন খুব ভালো, তাহলে ধরেন আপনি ফটোগ্রাফির জন্য ইনস্টাগ্রাম ইজ পারফেক্ট। সো আপনার ব্র্যান্ডের জন্য আপনি যেই শখের ফটোগ্রাফিটা করেন, বা আপনি যেই কিছু সময় দিলেই আপনার ফটোগ্রাফির এই জিনিসটা আপনি ব্র্যান্ডকে দিয়ে লেভারেজ করাতে পারবেন। লাইক সেই জন্য ইনস্টাগ্রাম ইজ দ্য গুড প্ল্যাটফর্ম। আপনি যদি খুব ভালো ভিডিও বানাতে পারেন বা ভিডিও এডিটিং করতে পারেন, ইউটিউব ইজ এ গুড প্ল্যাটফর্ম। আপনি যদি খুব ভালো লিখতে পারেন, লিঙ্কডইন ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম। সো ওইভাবে হবে কি আপনার হেল্প নিয়ে আপনার ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি আরেকটু এস্টাবলিশড হবে। আসসালামু আলাইকুম স্যার, একটু কথা ছিল। জি জি। একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হলো আপনি যদি টার্গেট অডিয়েন্স স্লাইড একটু যান, আমি একটু মনে হয় মিস করে ফেলছি এটা মনে হয়, সরি একটু পিছনে যাওয়ার জন্য। আচ্ছা, এই যে এই যে ক্রাইটেরিয়া গুলো আছে, এগুলা কি আমি যখন পেজ সেট আপ করবো তখন এইগুলোই করবো, না আমি আমার নিজের জন্য তৈরি করে রাখবো? এইটা প্রথম স্টেপটা হচ্ছে আপনি আপনার নিজের জন্য তৈরি করবেন। এই কোয়েশ্চেন গুলো আমি দিয়েছি যাতে আপনার একটা হেল্প হয় যে চিন্তা করার জন্য, যে আপনার এই যে মনির আঙ্কেল যেটা বললো, আপনি যখন চিন্তা করবেন যে আপনার লোকটা কি পাঞ্জাবি পাজামা পরে অফিসে আসে। আচ্ছা আচ্ছা, জি জি ক্লিয়ার, জি ধন্যবাদ। এই যে টার্গেট অডিয়েন্সের জন্য আমার অ্যাকচুয়ালি থার্ড যে সেশনটা, ওই পুরো সেশনের 1 ঘন্টাই দিব ওইটা ডিসক্রাইব। সো আমরা যদি এরপর যাই যে আমরা কখন শেয়ার করব। সো ওরা আসলে কখন আসে সোশ্যাল মিডিয়াতে, কি টাইপের কন্টেন্ট দেখে। স্পোর্টস ফ্যান্স ইউজুয়ালি সোশ্যাল মিডিয়াতে থাকে। ধরেন একটা ফুটবল ম্যাচ হচ্ছে, ইউরোর ম্যাচ হচ্ছে, সো ওরা সোশ্যাল মিডিয়াতে আসে হচ্ছে এই খেলাটা শুরু হওয়ার আগে কিছু কথা বলতে, হাফ টাইমে আসে, শেষে আসে। সো ওখানে যদি আপনার ব্র্যান্ড এঙ্গেজ করে যে আপনি আজকে কাকে সাপোর্ট করছেন, দেয়ার ইজ এ গিভঅ্যাওয়ে, দেয়ার ইজ এ কন্টেস্ট, তাহলে এই ইউরোকে অনেক ব্র্যান্ড দেখেছি লেভারেজ করেছে। সো এই টাইপের আপনারা আপনাদের ব্র্যান্ডের সাথে রিলেটেড যে ইভেন্ট গুলো হয়, ধরেন স্পোর্টস হলো বা ঈদ উল আজহা আসলো, এই টাইপের জিনিসগুলো নিয়ে আপনারা অনেক ধরনের এঙ্গেজমেন্ট ক্রিয়েট করতে পারেন। সো সময়টা মনে রাখাটা ইজ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ইটস মানে এটা শুধু আপনি চলে গেলেন যে আচ্ছা আমি পেজের ইনসাইটে গিয়ে দেখি কখন আমার কাস্টমাররা অনলাইনে থাকে। হতে পারে যখন ওরা অনলাইনে আসছে ওরা হয়তো আপনার ব্র্যান্ডের সাথে এঙ্গেজ করতে আসেনি, ওরা অন্য একটা মাইন্ডসেট নিয়ে আসছে, কিন্তু আপনি চিন্তা করে জানতে পারবেন যে আপনার ব্র্যান্ডের সাথে কখন ওরা এঙ্গেজ করতে আসতে পারে। লাইক মাদার্স অফ বেবিজ, ওরা হয়তো মধ্যরাতে এসে বাচ্চারা ঘুমাচ্ছে না, বাচ্চাদেরকে ব্রেস্টফিড করছে, তখন এসে ওরা ফেসবুকে স্ক্রল করতেছে। সো তখন maybe there just to know about solutions, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের কাপড় চোপড় এইসব নিয়ে, কারণ ওর মাথায় বা থটে তখন থট প্রসেসে ওই জিনিসটা তখন আছে। সো ওই সময়টা ইজ ভেরি রেলেভেন্ট যে আপনি তখনই পোস্ট দিলেন, তো তখন এঙ্গেজ করাটা ইজিয়ার। সো এটাও পুরোপুরি আপনার থট প্রসেসের। জি স্যার, আমি একটু অ্যাড করতে চাই, আমার ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস, আপনার কথার সাথে আমি সহমত যে আমার কাস্টমাররা সাধারণত আমাকে মেসেজ করে হলো রাত্র 10টা বা 11টার পরে, যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, তাদের মার্কেটিং বা শপিং শেষ করে যে সময়টা ফ্রি থাকে ওই সময়টাই এই ইয়েটা করে। আমি আপনার কথার সাথে শতভাগ সহমত। খুবই ইন্টারেস্টিং ইনসাইট, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা যদি এরপর যাই যে আমরা আসলে কি, এই যে আমরা যে সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করলাম, একটা কিছু চিন্তা করলাম, একটা স্ট্র্যাটেজি বানাইছি, মোটামুটি দাঁড়াইছে, এখন আমরা আসলে কি ট্র্যাক করলে বুঝতে পারবো যে আমার স্ট্র্যাটেজিটা কাজে দিচ্ছে। সো
একটা জিনিসই ট্র্যাক করলে আমার মনে হয়, মানে যেহেতু খুব ডিপে যাওয়া সম্ভব না, সবাই এন্টারপ্রেনিউর, সবাই ওয়ান ম্যান আর্মি, আমরা নিজেদের বিজনেসের অনেক অপারেশনাল জিনিস নিয়ে ব্যস্ত থাকি। সো ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যতটুকু সময় দেওয়া যায়, একটা জিনিস দেখলে প্রথমে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য খুব হেল্প হবে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্টটা দেখা। তো এঙ্গেজমেন্টটা কিভাবে দেখতে হয় এটা এই লিংকে গেলে দেখা যাবে, আমি দেখাই দিতে পারি পরে সেশনের শেষের দিকে। আর সো যেটা হয়, আপনার যদি একটা পোস্ট দেওয়ার পর 1% এঙ্গেজমেন্ট রেট থাকে, মানে আপনি যদি 100 জনকে রিচ করেন, একজন যদি লাইক কমেন্ট ও শেয়ার করে, সো দ্যাটস আ গুড এঙ্গেজমেন্ট রেট ওভারঅল। এটা গ্লোবালি অ্যাকনলেজ যে 1% হলে ইটস ভেরি গুড। সো জিনিসটা হচ্ছে, আপনার অডিয়েন্স যখন এরকম 1% এঙ্গেজ করতে থাকবে, তখন যেটা হবে, ফেসবুক মানুষের কাছে রিচ বাড়াই দিবে, কারণ ফেসবুকের অ্যালগোরিদম চিন্তা করছে যে আপনার কন্টেন্টটা ভালো, মানুষ এঙ্গেজ করে, ফেসবুক আরো বেশি ইউজ করে, সো আমি এই কন্টেন্টটাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিই। তো চেষ্টা করতে হবে যে পোস্টটাকে ডিফারেন্ট করে, পোস্টটা ভিডিও হতে পারে, পোস্ট হতে পারে, লেখা হতে পারে, কোনো একটা লিঙ্ক হতে পারে, কিন্তু অথবা এটা কপি চেঞ্জ করে, টেক্সট ট্যাগ চেঞ্জ করে, ছবি চেঞ্জ করে কোনোভাবে মানুষকে এঙ্গেজ করা। সো এই জিনিসটা ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে যাবে, কিন্তু ইভেন্চুয়ালি আপনি বের করতে পারবেন যে আপনার এঙ্গেজমেন্ট রেটটা যখন দেখবেন যে টানা 10টা পোস্টে আছে আমার 1% এর উপরে থাকে, তখন ইউ আর ডুইং ভেরি ভেরি গুড। আর ফাইনালি আপনি যদি ধরেন স্ট্র্যাটেজিটা বানায় ফেলছেন, আমি টেমপ্লেটটা প্রোভাইড করবো, সো ওখানে আপনার হাতে একটা স্ট্র্যাটেজি আছে। এখন আপনার লাগবে 2021-এর যে লাস্টের কোয়ার্টার আছে, সেই লাস্টের কোয়ার্টারে একটা কন্টেন্ট ক্যালেন্ডার, যে আমি এদিন 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 এখানে 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 পোস্ট দিব। সো মোস্ট লাইকলি আমি নিউ ইয়ারের জন্য আমি ইনস্টাগ্রাম, ফেসবুকে পোস্ট দিব। দেয়ার আর আদার ডেজ লাইক গভর্নমেন্ট হলিডে ক্যালেন্ডার বের করলেই বাংলাদেশের যত ইভেন্ট আছে আমি ওইগুলো নিয়ে পোস্ট দিব। সো এইরকম একটা কন্টেন্ট ক্যালেন্ডার যদি থাকে, একটা সিম্পল এক্সেল যদি থাকে, তাহলে আপনার জন্য খুব ইজি ট্র্যাক করা যে আমি এই জিনিসগুলাকে এই দিন এখানে পোস্ট দিব। আরেকটা জিনিস আপনি জানতে পারবেন, যদি আপনি আপনার ফলোয়ার, আপনি যদি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড দেখেন যে মানুষ কি নিয়ে কথা বলছে, যেটা খুব একটা কন্ট্রোভার্সিয়াল না আপনার ব্র্যান্ডের জন্য, বাট আপনার ব্র্যান্ড যদি এটা নিয়ে কথা বলে, তাহলে মানুষ ওইটা নিয়ে কথা বলবে আরো। এন্ড অলসো আপনার কম্পিটিশন কি নিয়ে কথা বলছে, দ্যাটস অলসো ইম্পর্টেন্ট। তো ওইগুলো দিয়ে যদি আপনি ফেসবুকে কন্টেন্ট বিভিন্ন রকম একটা শেয়ার করতে পারেন, তাহলে আপনার ব্র্যান্ড খুবই রেলেভেন্ট থাকবে সোশ্যাল মিডিয়ায়। আমি একটু অ্যাড করি, হ্যাঁ, চারি ভাগের ইয়াতে যাও। কন্টেন্ট ক্যালেন্ডারের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি, সেটা যেমন ধরেন আপনি এই এরকম কোনো স্পেশাল কিছু করতে চাইলে, তাহলে আপনি সেটা সকালবেলা করতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন আজকে হচ্ছে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের জন্মদিন, ঠিক আছে? এবং অনেকেই কিন্তু শেয়ার করছে। আর অনেকেই যে আপনার স্লাইড আমরা তো ভিডিও রেকর্ডই দিয়ে দিব, কোনো অসুবিধা নাই শামিন। হ্যাঁ, তো এই আজকে যেমন আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের জন্মদিন, আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের জন্মদিনটা ধরেন আমি নিজেও একটা পোস্ট লিখছি। আমি যেমন আগের থেকে গুছাই রাখছি, সকালবেলা উঠে লিখে আমার ব্লগে লিখছি। আমার তো ধরেন আপনাদের মতো টার্গেটিং বা এইসব নিয়ে কোনো চিন্তা নাই। কিন্তু আমি এই গত 2 মাস ধরে একটা কন্টেন্ট ক্যালেন্ডার মেইনটেইন করতেছি আমার ব্লগের জন্য। এবং আমি দেখছি ইট ইজ ভেরি গুড। আমি ওই যখনই লেখালেখি করতে যাই, আমি ওখানে দেখি, হ্যাঁ, যে এটা যেমন এই আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের এটা কিন্তু আমি সপ্তাহখানেক আগে দেখছি। সো ফাইন, আমি তখন চিন্তা করে রাখছি যে আমি স্যারের এই বিষয়টা নিয়ে আমি এটা লিখবো। ঠিক আছে? সো আপনি যখন এরকম ক্যালেন্ডার করবেন, হ্যাঁ, ইন্টারেস্টিং হলো, যেমন আরেকটা, যেমন আমি একটা অ্যাম্বুশ মার্কেটিং নিয়ে একটা পোস্ট লিখছি। সেটা আমি উসাইন বোল্টকে আমি খুব ফলো করি। আমি উসাইন বোল্টের একজন ভক্ত বলতে পারেন। হ্যাঁ, সো আমি দেখলাম যে সে নানান কিছু বলে। ইদানিং সে ফাইন্যান্সিয়াল বিষয়ে মানুষকে একটু সাজেশন দেয়। 10 টাকা কামাইলে 6 টাকা সেভ করতে হবে, 4 টাকা চলতে হবে। হ্যাঁ? সো এখন যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, এই যে আপনি যখন একটা ক্যালেন্ডার মেইনটেইন করেন, তখন কি হয়? তখন মোস্ট ইম্পোর্টেন্টলি হয় হচ্ছে আপনি আগের থেকে চিন্তা করতে পারেন। কারণ হলো কি, ধরেন আপনি সকালবেলা একটা জিনিস জানলেন, কথার কথা। আজকে সকালবেলায় আপনি জানলেন যে আজকে হচ্ছে নেলসন ম্যান্ডেলার জন্মদিন। এখন নেলসন ম্যান্ডেলার উপরে আপনার যদি কোনো কিছু জানা না থাকে, যদি আপনি নেলসন ম্যান্ডেলার একটা পোস্ট দিতে চান, হ্যাঁ, তাহলে কিন্তু যদি আপনার কিছু জানা থাকে, তাহলে আপনি দ্রুত ওইটা করতে পারবেন। যদি জানা না থাকে, তাহলে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না। হ্যাঁ, এটা খেলার উপরে, খেলার হ্যাঁ, এই নানান বিষয় কিন্তু। যেমন আমি আপনাদেরকে বলি যে এই আগামী 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ সহ সারা বিশ্বের অনেক লোকজন ইয়ার দিকে তাকায় থাকবে, অলিম্পিকের দিকে তাকায় থাকবে।
আপনি চিন্তা করেন এই অলিম্পিক থেকে কোনো কিছু আপনার জন্য বের হয় কিনা। ওখানে এই কয়দিনে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, যেমন ধরেন আজকে যেমন আমাদের বাকি হেরে গেছে। হ্যাঁ, বাকি আজকে এয়ার শুটার ছিল। তারপরে আমাদের 400 মিটার মানে বাংলাদেশের 6 জন লোক কখন দৌড়াচ্ছে, কখন তারা শুটিং করতেছে। আপনি যদি আপনার ওই যে কিন্তু যেটা বলল, জারিফ যেটা বলল, এটা যদি আপনার প্রোডাক্ট সার্ভিসের এগেইনস্ট এ না যায়, তাহলে আপনি এগুলো আপনাকে এক ধরনের এনগেজমেন্ট দিবে। হ্যাঁ, কাজে আপনি ধরেন এটা ব্র্যান্ড ইয়ার জন্য এতে আপনি ন্যালসন ম্যান্ডেলার ছবি দিলে তো আপনার কোনো কিছু বিক্রি হবে না। আপনি বাকি কখন বন্ধুকে 100 মিটার এয়ার রাইফেলে পার্টিসিপেট করবে সেটা দিয়ে, কিন্তু এটা কি হবে আপনার সঙ্গে তার এনগেজমেন্টটা তৈরি হবে। ওই স্পোর্টস এর লোকজন, জারিফের মতো লোকজনের চোখে পড়বে আপনার। সো কাজে একটা ক্যালেন্ডার যদি আপনি সামনে রাখেন, হ্যাঁ, ক্যালেন্ডার বাংলাদেশে কেউ বানায় না। আমি দেখছি বেশিরভাগ লোক কোনো ক্যালেন্ডার বানায় না। হ্যাঁ, আমি যেহেতু একটা মিডিয়া হাউসের সঙ্গে আছি, আমাকে অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয় এবং তাদের হুঁশ হয় যে 28 তারিখ হেপাটাইটিস বি দিবস, হেপাটাইটিস বি সেটার হুঁশ হয় তাদের 24 তারিখে। 24 তারিখে তারা হইচই শুরু করে, হ্যাঁ 28 তারিখ তো একটা কিছু করতে হবে, কি করবো না করবো, এবং তারপর তারা কি করে একদম গদবাঁধা অন্যরা যা করে সেটাই করে, একটা ওয়েবিনার করে, একটা বিজ্ঞাপন দেয়, এর শেষ। নতুন আমি এখন পর্যন্ত বাংলাদেশে খুব কম, কিন্তু ক্যালেন্ডার করলে কি লাভ হয় সেটার এক্সাম্পল হচ্ছে আমরা প্রথম আলোতে যেই দিন, আমি জানি না আপনারা খেয়াল করছেন কিনা, যেই দিন এই পদ্মা ব্রিজের শেষ শেষ কি জানি স্প্যানটা বসছে, সেদিন আমরা 4 পৃষ্ঠা করছিলাম, এক্সট্রা 4 পৃষ্ঠা করছি, এবং সেটার জন্য আমরা 1 মাস আগে প্ল্যান করছি, 1 month ahead প্ল্যান করে উই অ্যাকচুয়ালি ওই দিন 500 crore রেভিনিউ আমরা ওই সময় আর্ন করতে পারছি, এবং এটার জন্য আমরা একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। শুধুমাত্র 1 মাস আগে আমরা এটা প্ল্যান করছি বলে। আমরা যখন দেখতেছি এটা হচ্ছে, তখন আমরা দেখছি যে ডিসেম্বর মাসের 11, 12, 13 তারিখের দিকে এটা হবে। সো আমরা যারা সিমেন্ট বানায়, যারা এই করে, এদের সঙ্গে এই যত লোক এটা যেহেতু অন্য কেউ করে নাই, অন্য কোনো পত্রিকা এটা করে নাই, আমরা 1 মাস আগে করছি বলে আমরা এটা করতে পারছি, এবং সেটা শুধুমাত্র প্ল্যানিং এর কারণে আমরা আগাইতে পারছি। সো এটা কিন্তু আপনার বেলা, আপনি বলতে পারেন যে প্রথম আলো একটা বড় ব্র্যান্ড, সে তো এটা কিছু করতেই পারে না। আপনিও করতে পারেন, এবং এটা আপনি যে করতে পারবেন সেটা প্রমাণ হচ্ছে আপনি যদি একটা ক্যালেন্ডার মেইনটেইন করেন। থ্যাংক ইউ। জি, তো আমরা তাহলে দিস ইজ দ্য এন্ড অফ দ্য সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি। সো এটা নিয়ে কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা কুইকলি মুভ করব ফেসবুক পেজ ক্রিয়েশনে। আচ্ছা, কনসিডারিং কারো আপাতত কোনো কোয়েশ্চেন নাই, অফকোর্স মাঝখানে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি মুভ করতেছি হাউ টু। একটু ইন্টারাপ্ট করি, আমি আরিফুল ইসলাম। ওই আপনি একটা লিংক দেখালেন এঙ্গেজমেন্টের, ইয়াটা আমরা কোথা থেকে পাবো? এটা একটু চ্যাট বক্সে দেওয়া যায়? জি শিওর, আমি শেষ করে আমি আপনাদের টেমপ্লেটটা এবং এই লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওকে ভাই, থ্যাংক ইউ। স্যার সরি ডিস্টার্ব করলাম, চ্যাট বক্সের পাশাপাশি যদি স্যার যদি একটু মেইলও দিয়ে দেয়, আমার মনে হয় এটা সবার কাছে থাকলো, চ্যাট বক্সটা তো হয়তো পরে নাও থাকতে পারে, এটা মনে মেইল দিলে মনে সবার কাছে থাকবে মনে হয়। জি, আমি শেয়ার করে দিই। জি জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। জি, আচ্ছা, এই যে আপনি যে এঙ্গেজমেন্টের কথা বললেন, মানে এটা এঙ্গেজমেন্টটা আসলে কি? এটা কি কমেন্ট নাকি ইনবক্সে নক করা নাকি রিঅ্যাকশন লাইক? এঙ্গেজমেন্টটা বেসিক্যালি ফেসবুক পোস্টের জন্য হচ্ছে লাইক, কমেন্ট এন্ড শেয়ার, এই তিনটা মিলায় এঙ্গেজমেন্ট হয়। আচ্ছা আচ্ছা, ওকে। সো ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম স্যার, আমি আবিদ বলছিলাম, একটা ছোট প্রশ্ন ছিল স্যার। জি প্লিজ। স্যার, ওই এঙ্গেজমেন্টের বিষয়ে যে দেখা গেছে যে আমার হচ্ছে একটা গ্রুপ ছিল, লাইক মাইমিসিং ই-কমার্স এফ-কমার্স প্ল্যাটফর্ম একটা গ্রুপ, ওই গ্রুপটাতে এঙ্গেজমেন্ট প্রচুর ছিল। এক সময় দেখা যাচ্ছে যে যখন আমরা গ্রুপটা খুলি তখন দেখা গেছে মানে বেশ ভালো রিচ হয়, 1000, 1500 রিচ হয়, বাট আস্তে আস্তে এঙ্গেজমেন্ট অনেক কমে গেছে। এখন একটা টাইমে যে দেখা যায় যে 2000 মেম্বারের গ্রুপ, বাট পোস্ট শেয়ার করলে 85, 86, 100 হাইয়েস্ট এঙ্গেজমেন্ট হয় বা রিচ হয়। তো এই জিনিসটা আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি বা এই জিনিসটা কিভাবে আরো ডেভেলপ করতে পারি? আপনার গ্রুপটা কি পাবলিক গ্রুপ? জি। আচ্ছা, পাবলিক গ্রুপ হলে বেসিক্যালি যেটা হচ্ছে, এখন আপনার এঙ্গেজমেন্ট
কমে গেছে মোস্ট লাইকলি বিকজ মানুষ আগে একটু কম শেয়ার করছে আপনার কন্টেন্ট। তো আসলে ওরা কি টাইপের কন্টেন্ট দিলে বেশি শেয়ার করবে বা আগে কি সাকসেস কেস ছিল এটা দেখলে বোঝা যাবে যে ওরা আসলে কেন করছে না। অলসো হতে পারে ফেসবুকের অ্যালগোরিদমে এখন ওরা ভিডিওস বা লঙ্গার ভিডিওস কে বেশি প্রেফার করে, তারপর শর্টার ভিডিওস, তারপর পোস্ট, তারপর টেক্সট। সো ওই পোস্ট টাইপটাও যদি এখন একটু আপডেট করে সাম কাইন্ড অফ ভিডিও শেয়ার করা যায় তাহলেও হতে পারে যে ইয়ে হবে। বাট গ্রুপের অ্যালগোরিদমটা ইজ ভেরি ডিফারেন্ট দ্যান পেজ। তো গ্রুপের মেম্বাররা যদি মনে করে যে গ্রুপটা তাদের লাইফে অ্যাক্টিভলি হেল্প করছে এবং ওরা প্রতিদিন গ্রুপটাকে ভিজিট করে, কারণ গ্রুপের আলাদা একটা ট্যাব আছে, সো গ্রুপটাকে যদি ভিজিট করে তাহলে ইউজুয়ালি এঙ্গেজমেন্ট ভালো থাকে। বাট অফকোর্স ওই যে শেয়ারেবল কন্টেন্ট হতে হবে, যেহেতু এটা একটা পাবলিক গ্রুপ, তো মানুষ শেয়ার করলে বাইরের মানুষের কাছেও যায়। জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে একটা পেজ শুরু থেকে জাস্ট ক্রিয়েট করা শুরু করি। এই লিঙ্কটায় যেতে হবে, এই লিঙ্কটা আমি শেয়ার করে দিব। অবশ্যই এই লিঙ্কটা অবশ্য ফেসবুকের ভিতর থেকেও পাওয়া যায়। সো প্রথমে যেটা হয় এইরকম একটা ডেস্কটপ প্রিভিউ আসে। সো এইটা বেসিক্যালি আমার পেজটার একটা প্রিভিউ। সো এটা ডেস্কটপে দেখতে কিরকম, এটা মোবাইলে দেখতে কিরকম। তো আমি যদি শুরু থেকে শুরু করি, প্রথমে পেজের নামটা ইজ রিকোয়ার্ড এবং নামটা খুব ভালোভাবে সিলেক্ট করতে হবে, কারণ এই নামে মানুষ সার্চ করলে পাবে। এই নামটা আলটিমেটলি গুগল যখন ইনফরমেশন ক্রল করবে এই নামটা দিয়ে কেউ সার্চ করলে গুগলেও পাবে। সো নামটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি আমার জন্য জাস্ট কনসিডারিং দিস এজ টেস্ট পেজ পিটি 2021, আমি এরকম একটা কমপ্লেক্স নাম দিলাম যাতে এটার সাথে কোনো পেজের নাম না মিলে। সো এটা একটা, সো দিস ইজ অ্যাভেলেবল। সেকেন্ড হচ্ছে আপনি ক্যাটাগরি চুজ করতে হবে। সো আমি যেটা করব, লেটস সে এটা একটা ক্লোদিং ব্র্যান্ড। সো ক্যাটাগরি চুজ করাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমার ব্র্যান্ডটা কি ক্লোদিং ব্র্যান্ড, আমার ব্র্যান্ডটা কি ক্লোদিং স্টোর, নাকি একটা কোম্পানি যেটা ক্লোদিং বানায়, এটা কি উমেন্স ক্লোদিং স্টোর নাকি মেন্স অর বাচ্চাদের। সো সবচেয়ে রেলেভেন্ট যেটা হবে ওইটাকে চুজ করলে খুব ভালো হয়। সো আই এম জাস্ট চুজিং ক্লোদিং অ্যাজ আ ব্র্যান্ড। সো এছাড়া আপনি এইরকম তিনটা জিনিস চুজ করতে পারবেন যে আপনার বিজনেসের ক্যাটাগরিটা আরেকটা কি। সো আমার একটা স্টোর, ফিজিক্যাল স্টোর ধরেন আছে, সো দ্যাটস অলসো অ্যানাদার থিং। আমি বেশি ফোকাস করি আসলে মেয়েদের কাপড়ে। সো এই তিনটা আমি চুজ করলাম যে ওমেন্স ক্লোদিং অথবা ক্লোদিং স্টোর অথবা ক্লোদিং বা এই টাইপের জিনিস মানুষ খুঁজলে আমাকে পাবে। সো এই ক্যাটাগরিটা অ্যাড করলাম। সো ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট, এটা নিয়ে একটু চিন্তা করে তারপর দিলে ভালো হয়, কারণ সার্চের ক্ষেত্রে এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো ডেসক্রিপশনটা লেখাটাও ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমি যদি বলি যে এটা জাস্ট একটা টেস্ট পেজ টু পেজ, ডেসক্রিপশনটা পুরাটা খুব ভালোভাবে লেখা থাকলে অনেক জায়গায় আপনার যে ফোকাসটা, যে আপনি ওমেন্স ক্লোদিং বিক্রি করেন, প্রবাবলি এক্সপোর্ট কোয়ালিটি ওমেন্স ক্লোদিং বিক্রি করেন, তখন যেটা হবে সার্চ রেজাল্টে আপনার পেজটা আসতে ইম্পর্টেন্ট। সো ডেসক্রিপশনটা একটু চিন্তা করে খুব সুন্দর করে লিখে দিলে সার্চের জন্য খুব ভালো হয়। মানে গুগল অর ইভেন ফেসবুক সার্চের ক্ষেত্রেও ক্রল করতে ওদের জন্য ইজিয়ার হবে ডেসক্রিপশনে যত ভালোভাবে লেখা। স্যার একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি জি প্লিজ। স্যার আপনি যে ক্যাটাগরিটা যে সিলেক্ট করা হয়েছে তিনটা ক্যাটাগরি, হ্যাঁ, তো ওই যখন কাস্টমার সার্চ করবে বা অন্য কেউ সার্চ করবে তখন কি প্রথমটা কি প্রায়োরিটি বেস আসবে, সিরিয়ালি এরকম কিছু? প্রথমটা একটু প্রায়োরিটি বেসে আসবে না, আসলে ওরা যেভাবে সার্চ করবে আপনার ধরেন যে কোনো একটা ম্যাচ হলে মোস্ট লাইকলি আপনারটা আসবে। তো এটা ওমেন্স ক্লোদিং স্টোর ও ক্লোদিং ব্র্যান্ড যেভাবে হতে পারতো, কিন্তু আমি শুরু করছি ক্লোদিং ব্র্যান্ড দিয়ে বিকজ ধরেন আপনার বিজনেসটা একটু প্রথমে একটু ব্রড লাগলো, প্রথমেই ন্যারো করে ফেললে আর কি হতে পারে অনেক জায়গায় সার্চে আসবে না। তারপর আমি ন্যারো করছি যে আমি শুধু মেয়েদের কাপড় বেচি। জি স্যার, ঠিক আছে। সো এখান থেকে আমি জাস্ট ক্রিয়েট পেজ দিলাম। সো একটা পেজ রেডি হয়ে যাবে। সো আমার পেজ এখন রেডি। আমি এখন যেটা করব ইমেজ আপলোড করতে পারি।
only do I have an image. So প্রোফাইল পিকচারের জন্য একটা চারকোনা ছবি হলে ভালো হয়। স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার এই প্রোফাইল পিকচারটা যখন আমরা সিলেক্ট করব বা কভার ফটোটা সিলেক্ট করব, আমার ক্লথিং ব্র্যান্ডের সাথে এটা কি কিভাবে চুজ করেন বা হোয়াট ইজ ইউর সাজেশন? আমি যে ক্লথিং ব্র্যান্ডে বা ওমেন্স ক্লথিং ব্র্যান্ড দিয়েছেন, যখন আমি এই কভার ফটো বা ইমেজটা প্রোফাইলটা চুজ করব, ইজ দেয়ার এনি স্পেসিফিক কোনো গাইডলাইন আছে বা এরকম করলে ভালো হয়? আমরা সাজেশনটা জানতে চাচ্ছি। যে কোনো ব্র্যান্ডের জন্য বা যে কোনো বিজনেসের জন্য আমার মনে হয় সবচেয়ে রেলেভেন্ট হয় যদি প্রোফাইল পিকচারটা, যেহেতু খুব ছোট গোল একটা জায়গায়, এখানে যদি একটা লোগো থাকে, কিন্তু লোগোটা শুড বি ভেরি মানে খুবই রিলেটেড টু ইয়োর ব্র্যান্ড। মানে ক্লোদিং ব্র্যান্ড হলে যাতে লোগোর থেকে একটু হলেও ডিপিক্ট করা যায় যে এটা একটা ক্লোদিং ব্র্যান্ড। সো আমার মনে হয় দ্যাট হেল্পস। মানে আমি এখন পর্যন্ত যতগুলো পেজই ম্যানেজ করছি সবকিছু প্রোফাইল পিকচারে আমি লোগো দিয়ে আপলোড করছি, এবং বেশিরভাগ বেস্ট প্র্যাকটিসেসেও দেখছি যে লোগোটাই ইউজ করা হয়। বাট আপনার বিজনেসটা যে ক্লোদিং ব্র্যান্ডের বা আপনার বিজনেসটা যে স্পোর্টস গুডস এর, এই জিনিসটা বোঝানোর জন্য কভার ফটোটা ইজ মোর রেলেভেন্ট। সো আমি যদি একটা জাস্ট কভার ফটো অ্যাড করি, সো ড্র্যাগ করে রিপোজিশন করে মাঝখানে দিয়ে দিলেন, দিস ইজ ইওর পেজ। তো এখন আপনাকে অনেক ধরনের অপশন দিবে। সো এখন ফেসবুক প্রাইমারিলি যেটা করে, যেহেতু ওরা হোয়াটসঅ্যাপটাকে আস্তে আস্তে বিজনেসের দিকে নিয়ে যেতে চাচ্ছে, সো ওরা ট্রাই করবে যে আপনার ফোন নাম্বারটা দিয়ে ওরা হোয়াটসঅ্যাপে কানেক্ট করবে। আর সেকেন্ড হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলে, ধরেন আপনার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট হয়ে গেল, আপনি চুজ করতে পারেন যে আপনি দিবেন না। সো আমি আপাতত হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করলাম না, লিভ করলাম। সো এই যে আমার পেজটা এখন রেডি হয়ে গেল। এখন আমি যদি স্টেপ বাই স্টেপ যাই যে পেজের মধ্যে আমি কি কি চুজ করব, শর্ট ডেসক্রিপশন যেটা, সেটা তো অ্যাড করা হয়েছে 255 এর। সো আপনি যেটা দেখবেন আপনার নতুন পেজ হলে আর ইভেন পুরানো পেজ হলে অনেক সময় এখানে এই যে আপনার পেজটাকে সেট আপ করার অপশনস থাকে। সো ফার্স্টে এইটা যদি আপনি কমপ্লিট করে ফেলেন, এটা আপনার জন্য হেল্প করবে। সো আমি এখানে সবকিছু অ্যাড করছি। সো এইটা ডান। তারপর যদি চাই যে এখানে যদি আমি একটা ওয়েবসাইট অ্যাড করতে চাই, সো আপনি ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। রাইট নাও আমার টেস্ট কোনো ওয়েবসাইট নাই, সো এখানে ওয়েবসাইট দিলাম না, বাট ওয়েবসাইট অ্যাড করলে ভালো। আর সেকেন্ড হচ্ছে আপনি একটা লোকেশন ইনফো দিলেন। সো আপনার অ্যাড্রেস মোস্ট লাইকলি ঢাকা, সো আপনার লোকেশন হয়ে গেল। আপনি বিজনেস আওয়ার্স দিতে পারেন, নাও দিতে পারেন যে আপনার কতক্ষণ ধরে আপনার বিজনেসটা ওপেন হতে পারে, 24 আওয়ার্স ওপেন থাকে, অর জাস্ট নট রেলেভেন্ট টু ইওর বিজনেস, কারণ আপনি শুধু ফেসবুক দিয়ে বিজনেসটা করেন। আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারেন যেখানে কাস্টমাররা কন্ট্যাক্ট করতে পারে, এন্ড অলসো মেসেজিং প্রেফারেন্সে গিয়ে আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন এগেন। এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট আপাতত এইখানে যেটা, সেটা হচ্ছে আপনি একটা বাটন অ্যাড করে দিবেন পেজের জন্য। সো বাটনটা হতে পারে যে মানুষ ফলো করবে আপনার পেজ, যদি নতুন পেজ হয় ফলো বাটনটা ইজ ইম্পর্টেন্ট। কিন্তু আপনার যেহেতু একটা বিজনেস, ইটস মোর রেলেভেন্ট যে আপনি আপনার বিজনেসকে কল করতে পারবে, রেস্টুরেন্ট হলে হোটেল হলে বুক করতে পারবে, অর মোস্ট লাইকলি আপনি যদি একটা প্রোডাক্ট বিক্রি করেন ওরা মেসেঞ্জারে মেসেজ করে কিনবে। অর সেকেন্ড হতে পারে আপনার যদি একটা অ্যাপ থাকে আপনি ইউজ অ্যাপ দিতে পারেন, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে আপনি শপ নাও দিতে পারেন। সো সবচেয়ে রেলেভেন্ট আপনার কাছে যেটা মনে হবে সেটা ইউজ করলে ভালো। সো আমি আপাতত সেন্ড মেসেজেস বাটনটা দিয়ে দিচ্ছি। সো এখানে একটা অটোমেটেড রেসপন্স চলে আসবে, আপনি এটাকে কাস্টমাইজ করে দিতে পারেন যে we will contact you soon. সো আপনি যদি এরকম একটা পার্সোনালাইজ আরেকটু সুন্দর করে লিখে দিতে পারেন তাহলে ক্যান হেল্প। সো মানুষ যখনই নক দিবে আপনার সাথে সাথে একটা রিপ্লাই চলে গেল, এবং পরে আপনি যখন ইন পার্সনে মেসেজটা দেখবেন আপনি আবার রিপ্লাই করতে পারবেন। সো আমি একটা অ্যাকশন বাটন অ্যাড করে দিলাম। এন্ড তারপর হচ্ছে আপনি 10টা ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন টু লাইক ইওর পেজ, এবং
একটা ওয়েলকাম পোস্ট, সো ফার্স্ট পোস্টটাও অ্যাড করতে পারেন, যে আপনি একটা কিছু লিখে আর একটা ইমেজ আপলোড দিলেন, আর ইট শুড জাস্ট বি অ্যান ইন্ট্রোডাকশনারি পোস্ট যেটা আপনাকে বলে যে আপনার বিজনেসটা কিসের জন্য, এবং এই পোস্টটা যখন ক্রিয়েট করা হয়ে যাবে আপনি এই পোস্টটাকে পিন করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমার এখানে কভার ফটোটা এডিট, ধরলাম যে কভার ফটোটা আমার বিজনেসকে ডেসক্রাইব করতেছে, এন্ড কভার ফটোতে আমি একটা ক্যাপশন দিছি। সো ফর এক্সাম্পল আমি যদি ক্যাপশন দিতে চাই, সো আমি এডিট পোস্টে গেলাম, গিয়ে এটাকে জাস্ট টেস্ট এন্ড এটাকে আমি পিন করে রাখলাম। সো আপাতত কিছুদিনের জন্য আমার এই পোস্টটা পিন থাকবে। সো যেই নতুন ফলোয়ারই আমার পেজে আসবে ওরা প্রথমে এসে এই পিন পোস্টটা দেখবে এবং এটার সাথে এঙ্গেজ করবে। স্যার একটু প্রশ্ন ছিল। হ্যালো হ্যালো জি শুনতে স্যার, পাচ্ছি। প্রশ্ন ছিল, কোন কোন পেজে দেখি স্যার দুইটা বাটন দেওয়া থাকে, একটা থাকে সেন্ড মেসেজ আর একটা থাকে কল নাও, ওইটা স্যার কিভাবে দেয়? আমি আপাতত কোনো পেজে অনেস্টলি দেখি নাই। আই থিংক ওগুলো ভেরিফাইড পেজে ওদেরকে আরো অপশনস দেয়। সো নতুন পেজ যদি বানান আপনার প্রথমে একটাই অপশন থাকবে। আচ্ছা স্যার, আর অনেক পেজে দেখি স্যার দুইটা পোস্ট কি পিন করা যায় না একটা পোস্টে পিন করা যাবে? একটা পোস্টে পিন করা যাবে, পিন পোস্ট একটা। জি স্যার। আর তারপর খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমার যেই আচ্ছা, আপনারা কি আমার পেজের এই যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, রাইট? সো আমি যদি এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করি আমার পেজের, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইউজার নেম দিয়ে মানুষের খুঁজে পেতে ইজিয়ার হয়। সো আমি যেটা করব, টেস্ট পেজ পিডি। সো এরকম পুরাটা না দিয়ে ইউজার নেমটা আরেকটু শর্ট হলে খুবই ভালো হয়। সো ইউজার নেমটা আসলে অ্যাভেলেবল না থাকলে ওরা নিবে না। সো and you can also choose to get tips on creating an username. So Facebook account suggestion নিচ্ছে না। So in any case আপনি যদি ইউজার নেম, একটা প্রশ্ন ছিল যে এটা হচ্ছে ইউজার নেমটা হচ্ছে যে আমার মতো করে কি আমি দিতে পারবো, না ওরা যেটা নেবে সেটাই দিতে হবে? আপনার মতো করে দেওয়াটাই হচ্ছে আইডিয়াটা, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় আপনি যে ইউজার নেমটা পছন্দ করেছেন ওটা ইউজার নেমটা অলরেডি কোনো একটা পেজের ইউজার নেম আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই জন্য আপনাকে অনেক সময় একসেপ্ট করবে না, সেই ক্ষেত্রে আপনার একটু কাস্টমাইজ করতে হবে, বাট ডেফিনেটলি আপনার পছন্দ মতো এবং আপনি যেই নামে চাবেন যে আপনার কাস্টমার সার্চ করলে পাবে ওইটাই ইউজ করলে বেটার হয়। তো তারপর আমরা যেটা দেখছি যে এইখানে যে ট্যাব গুলো আছে পেজের মধ্যে, সো এই ট্যাব গুলাকে ইউজ করে আমরা অনেক কিছু ম্যানেজ করতে পারি। ফর এক্সাম্পল এখানে ইভেন্টস আছে, রিভিউজ, সো এইগুলাকে আমরা কাস্টমাইজ করতে পারি। সো এডিট ট্যাবস এ যদি যাই, মোরে গিয়ে আমরা যদি এডিট ট্যাবস এ যাই তাহলে আমরা যেটা করতে পারবো যে ইভেন্টস ধরেন আমার পেজ থেকে হয় না, তো আমি এটাকে বন্ধ করে দিলাম, আমার ইভেন্টস এর দরকার নেই। এন্ড রিভিউজ হতে পারে খুব বাজে আসবে প্রথমে, কারণ মানুষজন অথবা কোনো একটা পোস্টে এগ্রি না করলে মানুষজন রিভিউ রেখে যায়, সো রিভিউটা বন্ধ করে দিলাম। সো আমার যেটা থাকলো সব অফার, গ্রুপস, জবস, এই সবগুলোর আলাদা আলাদা ট্যাব থাকবে। সো এই ট্যাব গুলো এডিট করে আমি আমার সুবিধা মতো করে নিলাম, যাতে পেজে গেলে মানুষজন শুধুমাত্র আমার বিজনেসের সাথে রিলেভেন্ট ট্যাব গুলা দেখতে পায়। সো টেমপ্লেট যেহেতু চুজ করা অলরেডি শপিং এর, সো আপনি যদি ক্যাটাগরি চুজ করছেন তারপর আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো আমি যদি এখন পেজে ফেরত চাই, সো মোরে গিয়ে আমি যদি এডিট ট্যাবস দেই তাহলে আমি ট্যাবস গুলো এডিট করতে পারবো। সো এখন এই যে ইভেন্টস নাই, সো আমি এখন ফটোস, শপ, অফার্স, এই জিনিসগুলা তারপর আমি যেটা করতে পারি, আমি যদি এখন ধরেন আমি পেজটা ক্রিয়েট করা হয়েছে, আমি যদি এখন সেটিংস এ যাই, আমি যদি সেটিংস এ গিয়ে পেজ রোলস এ যাই, তাহলে আমি যেটা করতে পারবো আমার কলিগ অথবা
কেউ আমার পেজটা ম্যানেজ করবে আমার হয়ে, রেগুলার পোস্ট দিবে। সো এইখানে আমি একটা পেজের মানুষ অ্যাড করতে পারবো। সো সেটা হতে পারে অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট, যেটাই হোক। সো হয়তো আমি একা পেজটা ম্যানেজ করবো না, আমি অন্য মানুষকে রোল দিব যাতে ওরা পোস্ট করতে পারে। সো প্রত্যেকটা লেভেলে আপনি এইখানে দেখতে পারবেন যে আপনি যদি অ্যাডমিন দেন তাহলে এখানে ডেসক্রিপশনটা দেখতে পারবেন যে তার কি কি অ্যাকচুয়ালি পেজে অ্যাক্সেস থাকবে কিসের কিসের। আবার যদি মডারেটর দেন সে শুধুমাত্র হয়তো কমেন্টের রিপ্লাই দিতে পারবে। সো সেইভাবে আপনি সুবিধা করে আপনার পেজের যাকে যাকে অ্যাড করতে চান সেটিংসে গিয়ে অ্যাড করে দিতে পারেন। আমি একটু বলি, মানে জারিফ তুমি এটা কিভাবে সাজেস্ট করো, সেটা হচ্ছে আমি মনে করি যে মানে অ্যাজ লং অ্যাজ ইউ আর অ্যাক্টিভ, আপনি যদি নিজে অ্যাক্টিভ থাকেন তাহলে ইউ শুড নট অ্যাড এনিওয়ান অ্যাজ অ্যাডমিন। মানে তাইলে কোনো কাউকে অ্যাডমিন হিসাবে অ্যাড না করাই ভালো। সবাইকে আপনি মডারেটর করলেন, মানে মডারেটর তো না, এডিটর করলেন, অ্যাডভার্টাইজার করলেন, যাই করলেন, অ্যাজ লং অ্যাজ আপনি নিজে, কারণ এডিটরের কাছ থেকে অ্যাডমিন বেশি কি করতে পারে, পেজটা ডিলিট করে দিতে পারে, অন্যদেরকে নাই করে দিতে পারে, অন্যদেরকে অ্যাড করতে পারে। সো ইনিশিয়ালি আপনার ব্যবসার জন্য নিজে অন্তত এই কাজগুলো নিজের হাতে রাখবেন যে আমি অ্যাড করা। পরে যখন আপনার প্রতিষ্ঠান বড় হয়ে যাবে, ইউ হ্যাভ এ সোশ্যাল মিডিয়া হেড অর সামথিং লাইক দ্যাট, তখন তাকে আপনি অ্যাডমিন করতে পারেন। এটা আমার সাজেশন আর কি। এটাই সবচেয়ে সেফ ওয়ে, কারণ এইরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে ধরেন আপনার সাথে আপনার এজেন্সির অথবা যে মানুষটাকে আপনি অ্যাক্সেস দিচ্ছেন যারা দেখছে ওর সাথে ডিলটা শেষ হয়ে গেল, তারপর আপনি চাবেন না যে আপনার পেজটা লুজ হয়ে যাক, কারণ আপনি এতদিন ধরে বুস্ট করে অর বুস্ট না করে আপনি কন্টেন্ট ক্যালেন্ডার ক্রিয়েট করে স্ট্র্যাটেজি ক্রিয়েট করে এই পেজটাকে এত দূর আনছেন। সো এখন পেজটা যাতে হারায় না যায়, সো ইটস একজন এডিটর আসলে সবই করতে পারবে কিন্তু পেজটা ডিলিট করতে পারবে না। সো কারো যদি দরকার হয় এডিটর পর্যন্ত অ্যাক্সেস দিলে ভালো, অ্যাডমিন অ্যাক্সেসটা শুধু নিজের কাছে রাখলে ইটস দ্য সেফেস্ট আর কি। সো এই পর্যন্ত হয়ে গেলে আপনার পেজটা মোটামুটি রেডি এঙ্গেজ করার জন্য। সো আপনি এখন যেটা করতে পারবেন যে পোস্ট করতে পারবেন, বাট আপনি প্রথমে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করলেন, আরো মানুষকে রিচ করলেন। সো প্রথম পোস্টটা দিবেন। আমার যেটা প্র্যাকটিস থেকে দেখেছি সেটা হচ্ছে প্রথমে ফেসবুক পেজটা যদি নতুন ক্রিয়েট করা হয় তাহলে অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস দেওয়া উচিত এটাকে অর্গানিক্যালি গ্রো করার জন্য। তো আপনি যেটা করবেন, আপনার যে পার্সোনাল ফেসবুক আছে অথবা আপনার ফ্রেন্ড এন্ড ফ্যামিলির যে ফেসবুক আছে, ওদের অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে ওখানে পেজটাকে শেয়ার করলেন, বাট টাকা খরচ করলেন না। কারণ প্রথমে আপনি একটা অডিয়েন্স জড়ো করবেন, তারপর টাকা খরচ করলে ওটাতে বেটার রেজাল্ট দিবেন। তো এছাড়া আপনি আরো এরপর যেটা করবেন যে পেজে প্রত্যেকটা এই যে ট্যাবে গিয়ে সেটিংসে গিয়ে ঘাটাঘাটি করলে ইটস ইউজুয়ালি বেটার, কারণ তাহলে আপনি পেজটাকে আরো অনেক সুন্দর করে দাঁড় করে ফেলতে পারবেন। ফর এক্সাম্পল, আমার ক্লোদিং শপের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি যদি এখানে একটা শপ ক্রিয়েট করে দিই। সো আমার একটা ফিজিক্যাল প্রোডাক্ট আছে, সো আমি যেটা করব এখানে একটা সুন্দর করে শপ ক্রিয়েট করব, যেটা আবার ফেসবুক এখন নতুন একটা পোর্টাল খুলে দিছে, দ্যাট ইজ কমার্স ম্যানেজার। কমার্স ম্যানেজারে গেলে ওখানে ফেসবুক গাইড করবে যে কিভাবে করে ফেসবুকে আপনি শপ ক্রিয়েট করবেন, এবং ফেসবুকের ভিতরে আপনার যে একটা আলাদা আলাদা ক্লোথিং পিসেস এর জন্য আলাদা আলাদা প্রাইসিং, আলাদা আলাদা প্রোডাক্টের ছবি, ডিফারেন্ট কাইন্ডস অফ ছবি, এই সব কিছু থাকবে। এন্ড এছাড়া আপনি আরেকটা জিনিস যেটা দেখতে পারেন সেটা হচ্ছে ইনসাইটস। সো পেজটা খুলছি, 7 দিন গেছে, আমি 7টা পোস্ট দিছি। এখন আমি যেটা করব, ইনসাইটস থেকে আমি অ্যাকচুয়ালি চেক করব যে আমার পেজে কি অবস্থা, কেউ কি কোনো অ্যাকশনস নিছে, পেজ ভিউজ, পেজ লাইকস, পোস্ট রিচ কিরকম, স্টোরি রিচ, এন্ড এই যে আমি যেটা দেখতে বলছিলাম পোস্ট এঙ্গেজমেন্ট কিরকম। সো ইফ আপনার পোস্ট এঙ্গেজমেন্ট রেট ভালো তাহলে আপনি ভালো জিনিস পোস্ট করছেন, আর আপনার স্ট্র্যাটেজিটাকে রিথিঙ্ক করতে হবে। সো এইটা মোটামুটি আপনার পেজটা রেডি হলো। জাস্ট এটার অনেক অনেক ভিতরে যাওয়ার জিনিস আছে, ক্রিয়েটর স্টুডিও আছে, বিজনেস সুট আছে, যেটা আমরা আগামী দিনগুলোতে দেখব। এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার আছে, অন্য কেউ করার আগে আমি আমারটা করি। সেটা হলো, এখন তো ধরো অনেক জিনিস আছে পেজের মধ্যে, তাই না, যেগুলো আগে ছিল না।
সাধারণ আমার একটা পুরান পেজ আছে, অনেক আগে করছিলাম, 10 বছর আগে কথার কথা। এখানে কি আমি এই অপশনগুলো পাবো? ওই যে সব ক্রিয়েট করা, তারপরে এই যেখানে যে বাটনগুলো, এগুলো সব কি আমার এখনকার নতুন পেজে যেগুলো থাকে, আমার পুরান পেজেও কি এগুলো থাকবে? সবগুলা থাকবে, জি। এখন ফেসবুক যেহেতু আপডেট করে দিছে, আপনি হয়তো মাইগ্রেট করেন নাই টু ক্রিয়েটর স্টুডিও, অথবা আপনার একটা বিজনেস ম্যানেজার নাই, বাট ফেসবুক আপনাকে এভরি টাইমই অপশন দিবে। আপনি যখনই পেজ ইনসাইটস যাবেন তখনই অপশন দিবে যে আপনি অ্যাকচুয়ালি ইনসাইটসটা ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে দেখেন, আপনার বিজনেস ম্যানেজারটা খুলেন এন্ড আপনি সব সেটআপ করেন। সো আপনি অ্যাকচুয়ালি এটা করতে পারবেন। যেগুলো করা যায় না সেটা হচ্ছে নাম চেঞ্জ করা যায় না, নাম চেঞ্জ করতে একটা ঝামেলা হয়। নাম কয়বার চেঞ্জ করতে দেয়? 2 বার তো দেয়, তারপর আর দেয় না। জি, এখন তাও 2 বার দেয়, 2-3 বছর আগে একবারও দিত না। সো এখন অনেকজন সমস্যা করার পরে আর কি পেজের নামটা চেঞ্জ করতে দিচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন ছিল। জি স্যার, আমার একটা ক্লোজ গ্রুপ থেকে কি আমি ক্লোজ গ্রুপে কি লিংক করতে পারি পেজের সাথে বা এনি চান্স? ক্লোজ গ্রুপকে আপনি লিংক করতে পারেন, মানে পেজের ভিতর থেকে আপনি গ্রুপ খুলতে পারেন। সো স্যার, আমার একটা ক্লোজ গ্রুপ আছে অলরেডি, সেখানে ধরেন আমি পোস্ট গ্রুপের মধ্যে আমার ক্লথিং এর ইয়েগুলো পোস্ট করি। তা আমি চাচ্ছি যে আমি একটা পেজ করে, যাতে ক্লোজ গ্রুপ থেকে তো বুস্ট করতে পারি না, তা আমি যদি এখন ধরেন পেজে গিয়ে পেজ করে বুস্ট করতে চাচ্ছি যাতে আরো সেল ট্র্যাকশন বাড়ে, তা আমি ক্লোজ গ্রুপের থেকে কি যেগুলো ক্লোজ গ্রুপে যে জিনিসগুলো আমি পোস্ট করছি ওগুলাকে আমি পেজের সাথে লিংক করতে পারবো? অটোমেটিক্যালি আসবে না আমার পেজে আবার আলাদাভাবে পোস্ট করতে হবে? আপনি যেটা করতে পারবেন, আপনার যে ক্লোজড গ্রুপটা আছে ওটাকে এই যে ধরেন পেজের গ্রুপসে গিয়ে আপনি গ্রুপটাকে লিংক করতে পারবেন। ধরেন আপনার একটা গ্রুপ আছে যেটাতে আপনি অ্যাডমিন, সো আমি এখানে এসে এই পেজের সাথে এটাকে লিংক করে দিলাম, রাইট? তার কিন্তু আপনার পেজে যে পোস্ট আছে ওগুলা মানে গ্রুপে যে পোস্ট আছে ওগুলো অটোমেটিক্যালি পেজে আসবে না। সো এই পেজের ভিতরে একটা অডিয়েন্স থাকবে যারা এই গ্রুপের ভিতর আছে, কিন্তু পেজে নতুন করে পোস্ট করে আপনার পোস্ট করতে হবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি জাস্ট একটা জিনিস জানি, সেটা হলো আমার যখন গ্রুপ লিংক থাকে তখন আমি যখন পেজে কোনো পোস্ট দেই তখন তো সে দেখে আমার জিজ্ঞেস করে যে এই পোস্টটা কি তুমি গ্রুপেও দিতে চাও? দিলে সিঙ্গেল ক্লিকে তো দিয়ে দেওয়া যায়। জি জি জি। সো আপনি এই যে লিংক করে ফেলবেন যখন গ্রুপটা, তখন আপনি পেজের পোস্টটাকে গ্রুপে দিতে পারবেন, কিন্তু গ্রুপে পোস্ট করলে ওইটা আবার পেজে পোস্ট করা যায় না। তার মানে স্ট্র্যাটেজিটা হবে যে আমি আগে পেজে গ্রুপ মানে পেজে পোস্টটা দিব, সেই পোস্টটা আমি গ্রুপে শেয়ার করবো, এটা সিঙ্গেল ক্লিক, আমাকে আলাদা করে শেয়ার টেয়ার করতে হবে না। এই পোস্ট করার সঙ্গে সঙ্গে সে জিজ্ঞেস করে জি জি যে অমুক গ্রুপে শেয়ার করবা কিনা। আমি ইদানিং এটা দেখলাম আর কি, আমি তো অনেকদিন পেজ টেজ চালাই না, রিসেন্টলি আমি দেখলাম যে কিছু পোস্ট করলে জিজ্ঞেস করে যে ওই গ্রুপে পোস্ট দিতে চাও কিনা, দিলে দেখলাম যে সরাসরি ওখানে দিয়ে দেয়, which is good. জি, যে ভাইয়া কোয়েশ্চেনটা করলেন উনি লিংক করে তারপরে আপনি পেজ থেকে গ্রুপে শেয়ার করে দিতে পারেন ফর দ্য ফিউচার। স্যার একটু অ্যাড করতে চাই মুনিশ স্যারের কথার সাথে। স্যার যে বললো যে যেটা আপনার গ্রুপে পোস্ট করলে আসে, তো আমার পেজের ক্ষেত্রে অনেক সময় হয় যে কিছু পোস্ট আসে কিছু পোস্ট আসে না, মানে যে পারমিশন যে চায় অনেক সময় পোস্ট দিলে পোস্ট আসে যে গ্রুপে পোস্ট হবে, অনেক সময় গ্রুপে পোস্ট আসে না, এরকমটা। জি, আচ্ছা, এটা হতে পারে মোস্ট লাইকলি ফেসবুকের কোনো পলিসি আছে যেটা আমি জানি না, কিন্তু অলসো হতে পারে ফেসবুকের কোনো গ্লিচ আছে যেটা আমরা জানি না। তো এটা আমি শিওর না, বাট আমি যতদূর জানি আপনি পেজে যাই পোস্ট দিবেন ওটাকে গ্রুপে রিশেয়ার করার অপশনটা দিবে ফেসবুক, যদি আপনার পেজের সাথে লিংক করা থাকে। স্যার, আমি যখন স্ট্র্যাটেজি ঠিক করব তখন স্যার এই যে ক্যালেন্ডার বা কন্টেন্ট ক্রিয়েট করব, আপনার সাজেশন জানতে চাচ্ছি একটা ক্লথিং ব্র্যান্ডের জন্য, বা এই যে আপনার সাজেশনটা কি হবে যে উইকলি আমি কি কন্টেন্ট কয়টা দিতে পারি, বা 2টা 3টা, বা এরকম যদি একটু সাজেশন দিতেন স্যার। আমি বিকজ আই এম নিউ অন দ্যাট এরিনাতে, তো আপনি যদি সাজেশন দিতেন, আমার ওমেন্স ক্লথিং ব্র্যান্ড, আমি কন্টেন্ট গুলো কিরকম দিতে পারি, বা কয়টা দেওয়া আমার জন্য উচিত, বা মান্থলি 2টা দিব বা উইকলি 2টা দিব, কি হতে পারে স্যার, বা পোস্ট গুলা কিরকম দিব? আমি দেখছি স্যার গ্রুপে অনেকগুলো বেশি পোস্ট দিলে কি হয়, অনেক পিছনে চলে যায়, অনেক কাস্টমার কিন্তু আবার দেখতে পারে না আর কি। সো হোয়াট ইজ দ্য সাজেশন অন দ্যাট ইয়েতে স্যার? আর স্যার আর হচ্ছে আমার ক্লথিংটা স্যার প্রত্যেকবার চেঞ্জ হয়, মানে ইটস নট দ্যাট একটা ড্রেস আছে সেটা না, এভরি ডেতে আপনার নতুন এডিশন হয় আর কি। এই জন্য স্যার অন্য পিছনের গুলো স্যার চলে যায়, একবার যখন একটা ড্রেস আসে ওটা একদম পিছনে চলে যায়,
আর ক্লায়েন্ট দেখতে পারেন আর কি স্যার। হোয়াট ইজ ইউর সাজেশন অন দ্যাট প্লিজ? জি, আমার মনে হয় আপনি যদি পেজ একটা ক্রিয়েট করেন তাহলে আপনার একটা স্ট্যান্ডার্ড পিন পোস্ট থাকা উচিত, যে আপনি এখানে গেলে আমার সবচেয়ে এই মান্থের অথবা এই উইকের মেইন পোস্ট হচ্ছে এটা বা মেইন প্রোডাক্ট হচ্ছে এটা। এন্ড অলসো আপনি যেটা করতে পারেন, আলাদা আলাদা ক্যাটাগরির জন্য আলাদা 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 ফটো গ্যালারির মধ্যে, আমি ক্লোথিং ব্র্যান্ডের ক্ষেত্রে যেটা দেখছি মোস্টলি, ফটো গ্যালারির মধ্যে আলাদা আলাদা অ্যালবাম থাকে, যে আচ্ছা এটা আমার উইন্টার ক্লোথিং, এটা সামার ক্লোথিং, এটা উইমেন্স স্পেশাল ক্লোথিং, এটা মেন্স এক্সক্লুসিভ। সো এই জিনিসগুলো আপনি ক্রিয়েট করতে পারেন, যেটা হবে পেজে খুব একটা নিচে গেলেও আপনি যখন ক্যাপশনটা দিচ্ছেন, অথবা ধরেন আপনি একটা পোস্ট নিচে চলে গেছে, ওটা সেল হয় নাই, বাট ওটার প্রোডাক্ট রয়ে গেছে, কিন্তু আপনি উপরে যেগুলো পোস্ট দিচ্ছেন ওগুলোর প্রোডাক্টগুলো বিক্রি হয়ে গেছে। আপনি যেটা করতে পারবেন যে ওই প্রোডাক্টটাকে আপনি প্রথমে পিন করে দিতে পারবেন ফর এ ফিউ ডেজ, যাতে ওই প্রোডাক্টের ইনভেন্টরিও সেল হয়। সো পেজে যেটা হবে আপনি পোস্ট করতে পারেন, বাট আমার যেটা ধারণা, যেই ব্র্যান্ডগুলা প্রথম দিকে বেশি পোস্ট করে, 7 দিনে 7টা পোস্ট করে, একটা পোস্ট করে, ওদের ক্ষেত্রে ট্রায়াল এন্ড এরর করার সুযোগটা অনেক বেশি। মানে প্রতিদিন পোস্ট করলেন, আপনি বিভিন্ন টাইমে পোস্ট করে দেখলেন যে আচ্ছা রাত্রে 10টায় একটা দিই, 7টায় পরের দিন দিই, তো কোন পোস্টটাতে এঙ্গেজমেন্ট বেশি হয়েছে, একটা সিম্পল স্লাইড শো ভিডিও দেই আর এছাড়া একটা ক্যারোসেল পোস্ট দেই, সো কোনটাতে আসলে আপনার এঙ্গেজমেন্ট বেশি হয়েছে। সো এই জিনিসটা হেল্প করবে। আমার মনে হয় আপনার প্রতিদিনই পোস্ট দেওয়া উচিত। সো কন্টেন্ট ক্যালেন্ডারটা অ্যাটলিস্ট ফর 1-2 মান্থস আপনার প্রতিদিন হওয়া উচিত, যাতে আপনি জানতে পারেন কোন সময়টায় আপনি পোস্ট দিবেন, কোন পোস্টটা আপনি পিন করবেন, এবং কি টাইপের পোস্ট, ভিডিও, ক্যারোসেল, সিঙ্গেল পোস্ট, এই জিনিসগুলো দিলে আপনার অডিয়েন্স বেশি এঙ্গেজ করে। স্যার আপনি বলেছেন যে স্যার ফেসবুকের অ্যালগরিদম অনুযায়ী ভিডিওটা সবচেয়ে বেশি, এখন ভিডিওটা ওরা সবচেয়ে বেশি প্রেফার করে। জি, তখন আমি ক্লথিং ইয়েগুলোর ভিডিওগুলা দিলে তাহলে আমার এঙ্গেজমেন্ট বেশি ভালো হবে। জি, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি প্লিজ। স্যার আমি বলছিলাম স্যার, আমার যদি কোনো প্রোডাক্ট থাকে, ফিজিক্যাল প্রোডাক্ট থাকে, আপনি বলেছেন সেটা শপ ক্রিয়েট করলে বেস্ট। তো আমি যদি মনে করি একদম নিউ পেজ লঞ্চ করলাম, লঞ্চ করার পরে আমি এখন প্রোডাক্ট আর কি মানে অ্যাড দেওয়া শুরু করব বা মানুষকে জানানো শুরু করব আমার কাছে এই প্রোডাক্টটা আছে, তো প্রথমে কি আমি শপে অ্যাড করব তারপর ওটা শেয়ার করব, না আমার উচিত হবে আলাদা করে ওই প্রোডাক্টগুলোর ছবি দিয়ে পোস্ট করা পেজে? কোনটা বেটার হবে আমার জন্য? আপনি যদি শপ ক্রিয়েট করেনও, নতুন বা পুরানো, আপনার অডিয়েন্সদের সাথে এঙ্গেজ করার জন্য আপনার সবসময় উচিত হবে যে আপনি যাতে আপনার এই প্রোডাক্ট গুলাকে ঘুরায় ঘুরায় অথবা নতুন নতুন প্রোডাক্টের পোস্ট আপনি দিতে থাকেন। মানে ধরেন শপটা থাকলো, শপটা একটা জায়গায় থাকবে, সো ওখানে আপনি নতুন একটা প্রোডাক্ট যদি অ্যাডও করেন, ধরেন আপনার নতুন একটা ড্রেস আসছে আপনার store, so আপনি নতুন প্রোডাক্টটা শপে অ্যাড করছেন, কিন্তু আপনি অলসো এটা নিয়ে আলাদা একটা পোস্টও দিয়েন, যাতে এটা সম্পর্কে মানুষ জানতে পারে, কিছু একটা লিখে দিতে পারলেন, ক্যাপশন দিতে পারলেন। এন্ড অলসো ওই ধরেন শপে আপনি একটা স্ট্যাটিক ইমেজ দিয়ে আপলোড করছেন, আপনি যে পোস্টটা দিচ্ছেন ওটা একটা ভিডিও, জাস্ট একটা ড্রেসটার অ্যানিমেশন, অথবা একটা মানুষ পরে আছে একটু নড়লো, সিম্পল একটা ভিডিও 6 সেকেন্ডের। সো এই জিনিসটা উড হেল্প ইউ রিচ মোর পিপল আর কি। জি স্যার, থ্যাংক ইউ। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি। হ্যালো। জি। আচ্ছা, আপনার এখানে পেজ ওভারভিউ থেকে মানে আপনার এঙ্গেজমেন্ট আমার কোন টাইমে হচ্ছে, আমার পোস্টগুলোর কোন টাইমে এঙ্গেজমেন্ট হচ্ছে, টাইমিংটা কিভাবে চেক করব? সো আপনি যদি ইনসাইটস এ চলে যান, তাহলে আপনি ইউজুয়ালি এখানে দেখতে পারার কথা, এক্স্যাক্টলি কোন জায়গাটা আমি ভুলে গেছি, বাট আপনি অলসো ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে আরো ডিটেইলড এঙ্গেজ দেখতে পারবেন যে কোথায় আপনার 5-6 মাস আগে তো দেখা যেত, কিন্তু তাও ওরা স্পেসিফিক টাইমটা দেখাইতো, কিন্তু এখন আমি পাচ্ছি না, নাকি এটা অন্য কোথাও থেকে দেখা যায় অ্যাড ম্যানেজার ছাড়া? এটা যেটা হয়েছে, ওরা ইনসাইটস মোস্টলি নিয়ে গেছে ক্রিয়েটর স্টুডিওতে। সো আপনি যখন আপনার পেজের ইনসাইটসে যাবেন, তখন ওরা মোস্ট লাইকলি আপনাকে ক্রিয়েটর স্টুডিওর লিংকটা দিয়ে দিবে। সো আপনি ভালো আসলে মানে পাচ্ছিলাম না তো, এটা আগে দেখা যেত, মানে আমার এই টাইমের মধ্যে এঙ্গেজমেন্টটা ভালো হচ্ছে, বাট গত 4-5 মাস ধরে পাচ্ছি না। আমি তাহলে
এটা ওই যে বাম দিকের প্যানেলে থাকার কথা। জি পেজের বাম দিকের প্যানেলে ক্রিয়েটর স্টুডিও থাকার কথা। কান্ট্রিজ ইন্টারেস্ট আমিও সেটাই জানতাম, আমি এক্স্যাক্টলি এখন ভুলে গেছি আসলে। স্যার এটা পেজে আছে, পেজে টাইম এঙ্গেজমেন্টটা আসলে মানে খুব ভালো হয় আর কি, যে মানে আমার এই টাইমে এই টাইমে এঙ্গেজমেন্ট মানুষ বেশি ভালো এনগেজ আসে, করছে। এই সময় আমার পেজের ইনসাইডে আছে পোস্টগুলো তো, পেজের ইনসাইডে আছে না, নিচে যাও, এই যে আছে 3 নম্বরে এনগেজমেন্ট এখানে দেখা আছে 3 নম্বরে আছে। এখানে এখানে না, timing পোস্ট টা, এনগেজমেন্ট timing টা, যেটা ওটাতে দেখায় না। কখন দেখাবে সেটা জানতে চাচ্ছে। আচ্ছা, ওখানে টাইম দেখায় কিনা? ওকে, জি না সেটা তো না এটা আগেও আপনার দেখাইতো না। আমি তো জানি যে কোন সময় পারফর্ম মানে কোন সময় ইউজাররা মানে ফ্যানরা থাকে সেটা দেখায়, কোন সময় কত লোক সেটা দেখায়, কিন্তু কোন পোস্টে কোন সময় লাইক দিছে সেটা তো দেখায় না। সেটা কি দেখাইতো? না 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 যেভাবে হেল্প করলেন উনি ঠিক বলছেন। এই যে আপনি যদি পোস্ট এনগেজমেন্টে ক্লিক করেন তাহলে আপনি কিছু দেখতে পারবেন না আপনার ফ্যান্সরা কখন অনলাইনে আসছে। সো ওই সময়টাই ক্যান বি রেলেভেন্ট টু ইওর পোস্ট। হ্যাঁ, এটার একটাই উপায় বুঝছেন, সেটা হচ্ছে ওই যে আমি বললাম খাতা কলম নিয়ে করা। আমি বলি আমি তো বাংলাদেশের সবচেয়ে বড় পেজটা চালাইছি 2012 থেকে 17 সাল পর্যন্ত আমি প্রথম আমার পেজটা দেখতাম। তখন তো এত কিছু ছিল না। সো আমি আমার টেবিলের মধ্যে হাজার হাজার কাগজ থাকতো, মানে বড় বড় চার্ট বানায়া আমি এই জিনিসগুলা লিখতাম এবং আমি ঘন্টায় ঘন্টায়, আমি যেমন ধরেন প্রথমে আমার কাজ ছিল, আমি যখন প্রথম আলোর এই ফেসবুক পেজ দেখতে শুরু করি তখন এখানে আমাদের ফলোয়ার ছিল 567 জন, 567। আমি যখন এটা ছেড়ে দেই তখন এটা হলো 1 কোটি সামথিং। আমি কি করতাম এবং তারপরে আমি কিন্তু উইদিন ফিউ ডে, সেপ্টেম্বর মাসে আমি দায়িত্ব নিছি, জানুয়ারি মাস থেকে আমি অ্যানাউন্সমেন্ট দিতাম, মানে আমাদের মিটিং এ বলতাম অমুক দিন আমরা 10,000 হব, আমি বলতাম যে অমুক দিন আমরা 1 লাখ হব, এরকম করে আমি বলতাম এবং কোনোটা ফেল করি নাই, নট এ সিঙ্গেল ওয়ান, আমি একটাও ফেল করি নাই। কিন্তু এটার কারণ হইলো আমি ওই তখন তো এত কিছু এত অ্যানালাইসিস ছিল না, সিম্পলি কয়েকটা ইনসাইট দিত, আমি কিন্তু আমার খাতার মধ্যে লিখতাম, খাতার মধ্যে আমি মনে করেন একদম সারাদিন ঘন্টায় ঘন্টায় কয়টা লাইক পেয়েছি দিতাম ঘন্টায়। এখন তো এগুলো আপনি দেন অনেক কিছু দেখতেন, তখন আমি বের করে ফেলছিলাম কোন সময় কোন ধরনের এই পোস্ট দিলে বেশি লাইক পাওয়া যায়, কোন সময় কোন ধরনের পোস্ট দিলে বেশি শেয়ার পাওয়া যায়, কোন সময় কোন ধরনের লাইক দিলে লোকে গালাগালি করে। এগুলো সব আমি খাতার মধ্যে চার্টের মধ্যে লিখে লিখে বাইর করছি। সেই তুলনায় আপনারা তো অনেক আগে আছেন, আপনাদের জন্য কত কিছু সে করে দেয়, যে ফ্যানরা কখন আসে, ওইটা কি হয়, কয়টা এনগেজমেন্ট, এগুলো সবই আমি এবং ওই সিএসবি ডাউনলোড ফাইলটা ডাউনলোড করে বসে বসে প্রোগ্রাম লিখে এগুলা অ্যানালাইসিস করতাম। এখন তো ইট ইজ কোয়াইট মানে খুবই সিম্পলিফাইড, কিন্তু লড়াইটা কঠিন, তখন লড়াইটা সোজা ছিল। মানে আমি বাংলাদেশে যখন 1 নম্বর পেজ বানাই তখন এত কঠিন ছিল না কাজটা, সেই জন্য আমি পারছি, নাইলে তো আমি ইয়াংদের সঙ্গে আমার পারার কথা না। ঠিক আছে, থ্যাংক ইউ জারিফ, আগাও। জি স্যার একটা ছোট কোশ্চেন ছিল স্যার। স্যার আমাদের পোস্টের ক্ষেত্রে যে আমরা হ্যাশট্যাগ অনেক সময় ইউজ করি স্যার, এইটার কি কোনো পজিটিভ বা নেগেটিভ বিষয় আছে কিনা? ফেসবুকে আসলে হ্যাশট্যাগ অ্যালগরিদমটা কাজ করে না। হ্যাশট্যাগ দিলে লস নাই, তেমন একটা লাভও নাই। হ্যাশট্যাগটা আসলে ইনস্টাগ্রামের জন্য খুব ভালো কাজ করতো, বাট রাইট নাও ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের যে বেশি এক্সপ্লোর অপশনটা চলে আসছে, যেখানে আপনার ইন্টারেস্ট দিয়ে ওরা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের পেজেস দেখায়। আর হ্যাশট্যাগটা আসলে টুইটারের জন্য ইটস মোস্ট রেলেভেন্ট, ফেসবুকের জন্য না। স্যার আমার একটা প্রবলেম ছিল। জি আমার হচ্ছে একটা পেজ ক্রিয়েট করছি এবং এটাতে পেজ লাইক ইনভাইট দিয়ে করছি আপনার 3K প্লাস। তো এখন এটা আমি বুস্ট করতে চাচ্ছি, তো বুস্ট হচ্ছে না, বুস্ট আনএবল দেখাচ্ছে। এটা কেন হচ্ছে বা কি সমস্যা হইতে পারে? আপনি কি পেজ থেকে বুস্ট করতে চাচ্ছেন নাকি আপনার বিজনেস ম্যানেজার আছে? বিজনেস ম্যানেজার থেকে। বিজনেস ম্যানেজারে কি আপনার ক্রেডিট কার্ড অ্যাড করা? হ্যাঁ অ্যাড করা। আমি অলরেডি অনেকগুলো আপনার বুস্ট করেছি ক্লায়েন্টের, তো এটা আমার পার্সোনাল ছিল আর কি, তো আমি আমারটা করতে পারছিলাম না।
এটা আসলে অনেকগুলো কেসই হতে পারে। ফেসবুক সেটা করে মাঝে মাঝে পার্টিকুলার ক্রেডিট কার্ড ওর সিস্টেম পেমেন্ট সিস্টেমকে ব্লক জি করে দেয় ফর পার্টিকুলার পেজেস। এটা আমি আসলে সলভ করতাম বিজনেস চ্যাট দিয়ে। তো আপনি যেটা করতে পারেন ফেসবুক হেল্পে গিয়ে ওদেরকে জি একটা রিপোর্ট করতে পারেন যে আপনার এটা হচ্ছে না পেমেন্ট অপশন দেওয়ার পরে, অথবা আইডি চেঞ্জ করতে পারেন। আপনি আবার যদি দেন মানে আপনার বিজনেস ম্যানেজারের পেজটা কি নতুন অ্যাড করা এখন? না, আগেরই ছিল। আগেরই ছিল। জি কি আপনার আগের যে ক্লায়েন্ট স্যার বুঝতে পারি নাই। একই বিজনেস ম্যানেজার দিয়ে কি আপনার ক্লায়েন্টের পেজগুলো পোস্ট করেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে করেছি। এখনো কি ক্লায়েন্টের পেজ পোস্ট করার আছে না আর শুধু এখন, আপনার কাছে? জি এখন রিসেন্টলি করছি না, তো আমার ওইটা থেকে করতে পারছিলাম না, তারপরে হচ্ছে আমি কিছুদিন অফ রাখছি আর কি পোস্ট করা। জি। কেন হচ্ছে না কোনো কারণই খুঁজে পাইতেছি না। হ্যাঁ, এটা মাঝে মাঝে ফেসবুকের অনেক ধরনের সমস্যা হয়। সো আপনি যেটা করতে পারেন একটু হেল্পে জাস্ট ওদেরকে একটা নক দিয়ে দেখেন ফেসবুক হেল্পে। সো ওরা ইউজুয়ালি এইটা কোনো প্রবলেম না, ওরা ইন্টারনালি এটা ফিক্স করে দেয়। স্যার আমি কি একটু অ্যাড করবো ভাইয়া প্রশ্নের সাথে? জি 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 প্লিজ। এইটা স্যার আমি নিজে সম্মুখীন হয়েছি। এটা যেটা হয়, আমি একজনকে দিয়ে কাজ করাইতাম, কোনো কারণে যদি ভাইয়ার যে বিজনেস ম্যানেজার থেকে পোস্ট করতেছে, উনি যদি এমন কোনো পেজ থেকে কন্টেন্ট বা কোনো করে থাকে যে ওই ধরনের পেজকে ব্যান করা হয়েছে বা ওই ধরনের টোকেন কুপন ব্যান করা হয়েছে, তাহলে যেটা হয় অনেক সময় আমার একটু নিজের পেজে হয়েছে এই ঘটনাটা, যে অনেক সময় এই জন্য অনেক সময় পেজ গুলা ওই বুস্ট নেয় না। পাশাপাশি যেটা হয় যে ফেসবুক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট করে, ওই আপডেটের জন্য অনেক সময় অনেক মানে বুস্ট গুলা নেয় না। এটা আমি নিজেই প্র্যাকটিক্যাল পাইছি আর কি। না, এটাতে আমি হচ্ছে কি আমি সবকিছু এডিট করছি। আমার মনে হলো যে আমি কোনো কিছু কপি করলাম কিনা এই সন্দেহে আমি সবকিছু আবার এডিট করছি, আবার ছোট প্রোফাইল পিক, তারপরে হচ্ছে যত কন্টেন্ট ছিল সবকিছু আমি এডিট করে দিছি, তারপরেও নিচ্ছে না। তাহলে যে ভাইয়া যেটা বললো যে আপনার পেজের কারেন্ট স্ট্যাটাস কি? আপনি যখন অ্যাড রান করতে চাইতেছেন তখন ওইখানে কি বলতেছে? অনেকটা সময় দিয়ে আপনার পেজটা ভেরিফাইড করার কথা বলে, মানে আপনার এনআইডি কার্ড বা এই টাইপের কোনো ইনফরমেশন দিয়ে, তারপর কিছুদিন পরে ওরা আবার পেজটা বুস্ট করার জন্য অ্যাক্টিভ করে দেয় আর কি। না, এরকম কিছু চায় নাই। আচ্ছা, কারেন্ট স্ট্যাটাসটা শেয়ার করলে দেখা যাইতে পারে, আবার অনেক সময় দেখা যায় ক্রেডিট কার্ড ওপেন থাকে না, যার কারণে সমস্যা হইতে পারে। হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছিল ক্রেডিট আপনি কার্ডের আপনার ব্যাংকে কথা বলবেন, কারণ যখন কার্ডটা আপনি অ্যাড করেন তখন ওরা কিন্তু $1 চার্জ করে নেয় আর কি, দেখে না না, আমি আপনার হচ্ছে কার্ডটা এই ওপেন কার্ড, আছে কিনা। জি এই কার্ড দিয়ে আমি রানিং আপনার অ্যাড চালাইতেছি তো অন্যান্য পেজে, বাট আমারটাই হচ্ছে না। বিজনেস ম্যানেজার তো একটাই। হ্যাঁ হ্যাঁ, বিজনেস ম্যানেজার একটাই। তাহলে আপনার পেজটা সম্ভবত আইডেন্টি ভেরিফাই করা লাগবে, তাহলেই করতে পারবেন আর কি। আর এটা না দেখলে বোঝা যাবে না। আপনি হয়তো বা ক্লাসের শেষের দিকে এটা শেয়ার করতে পারেন। আমরা ক্লাসটা কন্টিনিউ করে আমাদের কোশ্চেন গুলো যদি একটু নোট করে রাখেন যার যার মতো, লাস্টের দিকে বললে জি ক্লাসটা জি, অনেক আচ্ছা সহজ হবে, সবার জন্য সুবিধা হইতো ঠিক সম্ভবত। আছে ঠিক আছে। কি আমার কিন্তু আমরা আজকে আজকের ক্লাস শেষ হয়। শেষ, জি পেজ ক্রিয়েট করা শেষ। কালকে আমার আমরা একটা ইনশাআল্লাহ কোশ্চেন ছিল। জি জি প্লিজ। আমি ক্রিয়েটর স্টুডিওটা খুঁজে পাচ্ছি না কোথাও আমার পেজে। পেজে গেলে হয়, পেজে গেলে দেখায় তো। জি কোন অপশনের মধ্যে দেখবো একটু বলবেন কাইন্ডলি? পেজে ওই টেস্ট পেজে যাও, তোমার বাম দিকে পেজে যাও, মূল পেজে, এখানে না, বাম পাশে বাম ট্যাবটাতে একবারে ফার্স্ট বাম পাশে, ট্যাবটাতে। মানে আমি দেখলাম স্ক্রিনে দেখলাম যে জারিফ ভাই যেটা ওখানে বিজনেস সুইটের নিচেই দেখাচ্ছে যে ক্রিয়েটর স্টুডিও, কিন্তু আমার বিজনেস সুইটের নিচে অন্য অপশন দেখাচ্ছে। আপনি ভাইয়া আমি চ্যাটে যে লিংকটা দিয়েছি ওই লিংকে ক্লিক করেন তাহলে আপনি ক্রিয়েটর স্টুডিও যেতে পারবেন। যে এটা কি কোনোভাবে আনতে হয়, মানে ডিফল্ট থাকে না এরকম? এটা কোনোভাবে আনতে হয় না, এটা ডিফল্টই থাকে। আপনি যখন পেজ ক্রিয়েট করছেন তখনই থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আরেকবার খুঁজে দেখবো, যদি না পাই পরে জানাবো। আমি চ্যাটে একটা লিংক দিয়েছি, আপনি জি ক্লিক জি, করলে হ্যাঁ চলে যাবেন। হ্যাঁ জি লিংক পেলাম, আমি যাচ্ছি। হ্যালো ওকে জি হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম আর কি। Please. সেটা হলো, আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে তো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? জি, আপনার প্রোফাইল থাকতে হবে। জি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটা অ্যাকাউন্টে কয়টা পেজ ক্রিয়েট করতে পারবো এবং কয়টা গ্রুপ ক্রিয়েট করতে পারবো সর্বোচ্চ? এটার কোনো লিমিট আমি এখনো দেখি নাই, কারণ আসলে এতগুলো অ্যাকাউন্ট করার চেষ্টা করি নাই।
বাট আমি আমার দেখো না 256টা করে পারে মিনিমাম। জি এরকমই হওয়ার কথা, মানে অলমোস্ট আনলিমিটেড। 2 to the power 8 হবে অথবা 2 to the 16 হলে আপনি 63,000 পারবেন, কাজে আপনি এটা নিয়ে চিন্তা করেন না। মানে আপনি কয়েক হাজার পেজ এবং কয়েক হাজার গ্রুপ যদি করেন ফেসবুক খুশি হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই ক্ষেত্রে কি মোবাইল নাম্বার বা ইমেল নাম্বার কোনো রেস্ট্রিক্টেড আছে নাকি একটা দিয়ে সবকিছু করা যাবে? না, আপনার তো পেজ করার সময় এগুলো কিছু জিজ্ঞেস করে না তো। আপনি যখন পেজটা ক্রিয়েট করতেছেন তখন আপনাকে কি এগুলো জিজ্ঞেস করছে? কিছু জিজ্ঞেস করে নাই। আপনি যখন অ্যাকাউন্ট করছেন তখন আপনার একটা টেলিফোন নাম্বার দিলেই হয়ে যায়, তারপর একটা ইমেল অ্যাড্রেস। আমি বলি যে ইমেল দিয়ে করাটা ভালো আর কি। ফোন দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। পেজ ক্রিয়েটের কোনো লিমিটেশন নাই স্যার। আমি সম্প্রতি একটা সমস্যায় পড়েছি, সেটা হলো যে আমি একটা বিজনেস পেজ ক্রিয়েট করেছি, এটা 2-3 মাস আগে। তা এখন আমি চিন্তা করছি যে ওই পেজটা চেঞ্জ করে আমি আবার নতুন করে সাজাবো, আর একটা সুন্দর করে করবো, এবং ওইভাবেই তৈরি করছি। আগেরটা আমি ডিলিট করে দিতে চাচ্ছি, এবং ওদের ওখানে ইয়েতে ডিলিটও করে দিয়েছি, কিন্তু ওরা বলছে যে এটা 13 দিনের আগে ডিলিট হবে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে হয় না তো। ঠিক আছে, 2 সপ্তাহ পরে হবে। হ্যাঁ, 2 সপ্তাহ পরে আপনি করবেন নতুনটা। আচ্ছা, আমি নতুনটা ক্রিয়েট করতে, এখন আগের যেটা ছিল ওইটাতে এখনো ফলোয়ার বা অনেক আসছে। আপনি তাইলে আপনি ইয়া করবেন কেন? আপনি তো মার্চ করতে পারেন দুইটা পেজকে। ওই যে আমি অবশ্য ঠিক জানি না, আমি করছি ভুলে গেছি, যে আপনি যদি পুরান পেজটাকে নতুন পেজের সঙ্গে মার্চ করে ফেলেন তাহলে পুরান পেজের ফলোয়ারদেরকে আপনি পাবেন, তাই না জারিফ? জি জি জি, মার্চ পেজের একটা অপশন থাকে। হ্যাঁ, একটা মার্চ পেজের অপশন আছে, একটু গুগল করে নিয়েন। ওইটা আচ্ছা, ওইটা কি এখানে দেখানো যাবে? নেক্সট দিন দেখাবো। ওইটা জি, আমি আপনাকে ওইটার লিংকটা চ্যাটে দিয়ে দিই, মানে যেখানে গেলে আপনি জানতে পারবেন। সেটাই, তাহলে মনে হয় ইজিয়ার হয়। আজকে আমার মনে হয় যে মোটামুটি অনেক জিনিস মাথার মধ্যে নিছি, আসলে নিতে পারছি কিনা আল্লাহ জানে। সো আমরা আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষের দিকে চলে আসি। হ্যাঁ, এই যে এটা চ্যাটে দিয়ে দাও এই লিংকটা। জি, এখানে এই যে স্টেপ বাই স্টেপ যে আছে, যে আপনি অ্যাডমিন হবেন, সিমিলার পেজেস হবে এবং সেম অ্যাড্রেস থাকবে বিজনেসের, তাহলে আপনি মার্চ করতে পারবেন। স্যার, আপনি যে অ্যাকাউন্ট থেকে কথা বলতেছেন সেইখান থেকে ভিডিওটা সেভ করলে সাউন্ডটা মেবি ক্লিয়ার হবে, কারণ প্রথম দিকে আমরা একেবারেই ভালোভাবে শুনতে পারি না আর কি। যাই হোক, আমরা তো মোটামুটি নিছি। আচ্ছা, আমি কালকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। জি, আপনি যেটা থেকে ক্লাস নিলেন এটা থেকে যদি সেভ করেন তাহলে সাউন্ড ক্লিয়ার থাকবে আর কি, রেকর্ডটা আর কি ক্লিয়ার পাবো আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো আমরা শেষ করতে পারি মনে হয়। শেষ করি আঙ্কেল, আপনাকে তাহলে। সো থ্যাংক ইউ জারিফ। সো আমার মনে হয় যে আমরা একটা ভালো সেশন করলাম। সো মোস্ট কিছু জিনিস আমি নিজেও খুব হইলাম, যে মোস্ট ইম্পর্টেন্টলি যে আপনার এটা কি বলে, যে পেজ ক্রিয়েট করার সময় যে ক্লিক 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 না করে অনেক জিনিস যে করা যায়, হ্যাঁ, আমরা সেগুলো একটু মাথায় রাখা। আর একটা জিনিস সবসময় আপনাদেরকে আমি বলবো যে সবসময় ফেসবুকের হেল্প, ফেসবুকের যে ব্লগ, এগুলাতে নজর রাখবেন। এগুলো খুবই আপনার জন্য খুবই জরুরি, যে আপনি ফেসবুক নিউজ রুম, ওরা নতুন কিছু হলে নিউজ রুমে বলে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো আমাদের দেশে হয়তো এভাবে করে না, কিন্তু এই যে বিদেশে যে সমস্ত পাবলিক ট্রেডেড কোম্পানি থাকে তাদের সবকিছুই, তাদের কোনো জিনিস লুকায় রাখতে পারে না, তাদের সমস্ত কিছু কিন্তু অ্যানাউন্স করতে হয়। সো ফেসবুক কিন্তু নিউজ রুমে এগুলো সব বলতে থাকে, ব্লগে ব্যাখ্যা বিস্তৃত করে। দেখবেন গুগলের এক ব্যাটারে এখন নিয়োগ দিচ্ছে, সে প্রত্যেকদিন কি কি চেঞ্জ হয়েছে এগুলো নিয়ে প্রত্যেকদিন সে ভিডিও দিতেছে, প্রত্যেকদিন কথা বলতেছে। সো ফেসবুকে কিন্তু এটা করে। সো আপনাদের একটা সবসময় আপনার এই blog.facebook.com, তারপর facebook.help.facebook.com, এগুলো সব কিছুতে সবসময় একটু যাওয়া আসার একটা যেন থাকে। সো আজকের মতো আমরা শেষ করি। থ্যাংক ইউ সবাইকে। তারপরে যদি আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেটা লিখে রাখবেন, আমাকে ইমেল করে পাঠাতে পারেন, আমি জারিফের কাছে পাঠিয়ে দিব। অথবা আমরা একটা কোনো সিস্টেম বের করতে পারি কিনা, জারিফ যেগুলা একসাথে কম্পাইল করে আমাদের হাসান এগুলো জারিফের কাছে পাঠিয়ে দিবে। সো দরকার হলো নেক্সট কালকের ক্লাসের শুরুতে আজকের ক্লাস নিয়ে যেহেতু একটু রিভিউ করবে, তখন এটা আমরা করে নিব।
ঠিক আছে? আর আমার মনে হয় যে আমরা ২ ভাবে এটা একটু আপনার চিন্তা করেন। একটা হচ্ছে যে ক্লাস করতে, করতে আমিও আজকে সবচেয়ে বেশি ইন্টারফেয়ার করছি। কারণ আমি দেখছি আপনারা প্রশ্ন করতেছেন না। সেজন্য আমি এই প্রশ্নগুলো করছি। সো এটা ইম্পোর্টেন্ট যে আপনারা যদি কোনো খটকা লাগে কোনো জিনিস একটু জিজ্ঞেস করবেন। হ্যাঁ, কারণ আপনি পরে ভিডিওটা দেখতে পাবেন কিন্তু তখন তো আর প্রশ্ন করতে পারবেন না। ঠিক আছে? এটা মাথায় রেখে। সো সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ জারিফ। তোমার অনেক সময় নিলাম। সো হোপফুলি কালকে আবার আমরা আ ওই যে রেকর্ডটা আমরা দিয়ে দিব। হ্যাঁ, আমরা আপনাদের সবার সঙ্গে এটা হাসান শেয়ার করে দিবে। এটা একটা Google Drive এ উঠায়া যতক্ষণ লাগে এটাকে ডাউনলোড করবে, আপলোড করবে, এগুলো করে দেন উইল ডু ইট। ওকে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর ইয়া করেন আপনারা যারা ক্লাস করতেছেন শেষ করলে আমরা মাঝখানে একটা একদিনে আমরা গ্যাপ রাখছি। সেটা হলো একটু মাথায় যেন ইয়া হয় আরকি, বেশি যেন চাপাচাপির মধ্যে না পড়ে। সো টাইম মতো চলে এসে নেক্সট দিন সবাইকে শুভকামনা। হ্যাঁ? খোদা হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।